আসসালামু আলাইকুম রুবেল ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমরা তাহলে 1-2 মিনিট পর শুরু করি, হ্যাঁ? ওরা একটু জয়েন করুক। জি জি ভাই। গুড মর্নিং সবাইকে। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাই। এটা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আমরা একটু আস্তে ধীরে শুরু করতেছি, যেহেতু তোমরা সবাই জয়েন করতেছো। আর আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আগের দিন ঠিকঠাক মতো পড়ছিলা। ভাইয়া যতটুকু পড়াইছিলাম আগের দিন আমরা কেপিকেসি কভার করছিলাম, তাই না ভাইয়া? আমরা কেপিকেসি কভার করছিলাম, তো আজকে আমরা চেষ্টা করব তার একটু আপডেট ভার্সনগুলো পড়ার, হ্যাঁ? তো আমরা এই তো আর একটু পরেই শুরু করতেছি। 1 মিনিট রাখি। ভাইয়া পাওয়ার পয়েন্ট একটু ঝামেলা করতেছে, পাওয়ার পয়েন্ট অন করে করতেছি। ওকে, সো সুজন ভাই, আমরা সকালে নাস্তা জি। করছেন? না ভাইয়া, এখনো করি নাই। আপনি করছেন? আচ্ছা, হ্যাঁ আমি মাত্র করলাম। আরে জাস, আমি এই যে ওদের বাচ্চাগুলোর পড়াই করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা, হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সাজ্জাদ হোসেন রোজান। আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছি, বুয়েটে ফাইনাল ইয়ারে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো আজকের লেকচারটা মূলত আমাদের কেপিকেসির একটু আপগ্রেডেড লেকচার, এবং কেপিকেসির একটু রিভিশনও আছে। গতদিন আমরা কেসি বের করা খুব ভালো মতো শিখছি এবং কেপিতে কনভার্ট করাও খুব ভালো মতো শিখছি, হ্যাঁ? তো চলো আমরা ইনশাল্লাহ আজকে ওই কেপিটাও বের করে একটু শিখবো, একটু রিভিশন দিব। দেন আমরা একটা নতুন টপিকের দিকে অগ্রসর হব, হ্যাঁ? তো চলো শুরু করে দিই আজকে আমাদের C19 লেকচার। দেখতে দেখতে পর্বটা প্রায় শেষের দিকে চলে আসতেছে, হ্যাঁ? আস্তে আস্তে। ও এরকম খাওয়া অনিয়ম একটু একটু হয় আর কি। আচ্ছা, তো দেখো C19 রাসায়নিক পরিবর্তন। সো চলো স্টার্ট করি। প্রথমে যে রিভিশন আমরা পড়বো, হ্যাঁ, কেপিকেসি রিলেটেড যে রিভিশনগুলো সেগুলো একটু আমরা দেখব। তো দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1.5 অ্যাটমসফিয়ার চাপে 15.6% PCl5 বিয়োজিত হয়। উক্ত তাপমাত্রায়
কেপি এর মান নির্ণয় করো। হ্যাঁ, আজকে আমরা কিন্তু কেপি বের করব, বুঝছো? তো চলো বের করি। মনে আছে PCl5 বিয়োজিত হয়, তার মানে বিক্রিয়াটা কি হবে ভাইয়া? PCl5 থেকে এটা কি হয়েছে, PCl3 প্লাস Cl2। তোমাদের আশা করি মনে আছে, এটা ভাই এমনি পড়াইছিলাম যে শুরু, তারপর হচ্ছে সাম্যাবস্থায় ক্ষয়, আরেকটা ছিল হচ্ছে অবশিষ্ট। হ্যাঁ, অবশিষ্ট। তো দেখো শুরুতে ধরে নিছিলাম এটা আছে এ, এটা জিরো, এটা জিরো, এটা ক্ষয় হবে কতটুক ভাই বলতো? যে 1:1:1 না? তাহলে এটা হবে কত, এক্স পরিমাণ ক্ষয় হবে, এখানে এক্স পরিমাণ জমা হবে, এখানেও এক্স পরিমাণ জমা হবে। খেয়াল আছে জিনিসগুলো? একটু চ্যাট বক্সে লেখো তো ভাইয়াকে, যে এই যে ক্ষয় হয় মানে অনুপাত আকারে কিন্তু, হ্যাঁ, ক্ষয় হচ্ছে জমা হচ্ছে। হ্যাঁ, আশা করি তোমাদের মনে আছে ভাইয়ারা, সবাই কিন্তু ফিডব্যাক দিও। হ্যাঁ, আচ্ছা, তাহলে অবশিষ্ট কতটুক, a-x, এটা হচ্ছে শুধু এক্স, এটাও শুধু এক্স। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো মনে আছে আলফা ভাইয়া পড়াইছিলাম, আলফা, আলফা অফ PCl5 বিক্রিয়কের জন্য আমরা কি পড়ছিলাম বলতো? আমরা কি পড়ছিলাম বলতো? না না না, ওইটা মিম আরেকটা যদি থাকে তখন, এটা মাত্র একটা আছে, বুঝছো? দেখো কি পড়ছিলাম, উপরে ছিল হচ্ছে ক্ষয়, নিচে হচ্ছে আদিমল, তাই তো, আদিমল। তো এটা কি হবে বলতো, x/a। হ্যাঁ, এটা মনে থাকার কথা কিন্তু। আর আমরা বলতো a এর মান কত ধরবো, যেহেতু প্রশ্নে দেওয়া নাই? এ হচ্ছে PCl5 এর আদিমল, যেহেতু প্রশ্নে দেওয়া নাই আমরা কি করব, তাদের মল সংখ্যাটাই ধরে নিব, তাই না? ইকুয়াল টু 1 মোল। তো দেখো এখানে কি হবে, x/1 ইকুয়াল টু আলফা কত আছে, 15.6%। তাহলে দেখো তো ভাইয়া এক্স এর ভ্যালু কত আসছে, 0.156 মোল। দেখছো, সিম্পল, 0.156 মোল। তাহলে সুতরাং দেখো ভাইয়া, সাম্যাবস্থায় মোট মোল, সাম্যাবস্থায় মোট মোল ইকুয়াল টু আমরা কি জানি, এই যে a-x প্লাস এক্স প্লাস এক্স। কারণ এটা কার, এটা হচ্ছে PCl5 এর, এটা হচ্ছে PCl3 এর, এটা হচ্ছে PCl3 এর, আর এটা হচ্ছে Cl2 এর। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে ভাইয়া, a+x মোল, ইকুয়াল টু যদি হিসাব করো তাহলে হবে 1.156 মোল। আচ্ছা, এবার তোমাদের কি মনে আছে ভাইয়া, কেপি বের করতে হলে আংশিক চাপ বের করা লাগতো, তাই না? তাহলে আমাদের দেওয়া আছে পি, পি দেওয়া আছে কত ভাইয়া, 1.5 atm মোট চাপ। তাইলে নাইট্রোজেনের আংশিক চাপ কি হবে ভাইয়া, উপরে নাইট্রোজেনের মোল ডিভাইডেড বাই মোট মোল ইনটু মোট চাপ। আশা করি খেয়াল আছে। ঠিক তেমনি পি অফ হাইড্রোজেন কি হবে, সরি নাইট্রোজেন কেন লিখতেছি, সরি সরি সরি, এই যে অ্যামোনিয়ারটা মনে পড়ে গেছে, PCl5 হবে, এটা মনে করো PCl3। PCl3 এর ক্ষেত্রে কি হবে, x/a+x ইনটু পি। আর পি পিসি মানে জাস্ট ক্লোরাইডেরটা কতটুকু হবে, ক্লোরাইডটা হবে x/a+x ইনটু পি। তাহলে আমার কেপিটা কি আসতেছে ভাইয়া, উৎপাদের আংশিক চাপ, হ্যাঁ, উৎপাদের আংশিক চাপ ইনটু ভাগ হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে ভাইয়া মানগুলো বসাইলে কত আসে ভাইয়াকে একটু চ্যাট বক্সে জানাই দাও তো কষ্ট করে সবাই। হুম, কুইক কুইক সবাই একটু জানাই দিই, ক্যালকুলেটরে করে ফেলি। আমরা সবাই ইনশাল্লাহ আশা করি পারবো জিনিসটা। করে ফেলো সবাই, কুইক কুইক করে ফেলো। সবাই করে হচ্ছে ভাইয়াকে অ্যান্সারটা বললো। করছো কেউ, ট্রাই করতেছো? ট্রাই করো কিন্তু, হ্যাঁ, সবাই একটু করো। পি এর ভ্যালু দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে, এ বের করা আছে। আচ্ছা, হ্যাঁ, না 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 মন, অনেক কিছু মিস হয়নি, জাস্ট ভাইয়া ওই যে কেপিটা বের করে দেখাচ্ছি, এটা রিভিশন পড়াচ্ছে, আগের দিন যা পড়ছিলাম না, ভাইয়া ইয়া দেখাচ্ছি, রিভিশন দেখাচ্ছি আর কি। হ্যাঁ, টেনশনের কোনো রিজন নেই।
আচ্ছা, শৈশব বলতেছে 1.76, বাকিরা একটু করো তো। আচ্ছা, ইশতিয়াক বলতেছে 0.043। হ্যাঁ, পুরোটা একসাথে কিন্তু কেপির ভ্যালুটা বের করো কিন্তু। হ্যাঁ, কেপির ভ্যালুটা কত হবে? আচ্ছা, ওয়েট, আমি ক্যালকুলেটর নিয়ে এসে আমি নিজে করি, 1 মিনিট। আমি ক্যালকুলেটর নিয়ে এসেছি, এবার আমি নিজে করি। হ্যাঁ, না না, বেশি কিছু পড়াই নেই নীলাই, যে এই পৃষ্ঠাই ইয়া দিচ্ছি, রিভিশন দিচ্ছি। হ্যাঁ, রিভিশন দিচ্ছি, তাহলে দেখি কত আসে ভাইয়ার অ্যান্সার। আমি করতেছি যে উম, হুম, তাহলে আসতেছে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 0.156 ডিভাইড বাই এ এর ভ্যালু হচ্ছে 1.156 ইন্টু 1.5 স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ডিভাইডেড বাই হচ্ছে 1 minus 0.156 1.156 ইন্টু 1.5। ওকে, তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 0.037। হ্যাঁ, 0.037 অ্যাটমসফিয়ার। ওকে, এটার অ্যান্সার আসবে হচ্ছে 0.037 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, 0.037 অ্যাটমসফিয়ার। আচ্ছা, বাকিটা তাহলে যেমনি করতেছে তাহলে ইয়ে হচ্ছে একটু ভুল টুল হইতেছে। হ্যাঁ, 0.037 হবে। হ্যাঁ, আরেকবার করো ক্যালকুলেটারে, তাহলে এই অ্যান্সারটা পাবা। ওকে, তাহলে তোমাদেরকে আমি পুরোটা আরেকবার বলি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অনেকের সাথে মিলছে, গুড। এবার তোমাদেরকে আমি পুরোটা আরেকবার বলি কিভাবে করে, খেয়াল করো। বলছে কি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 অ্যাটমসফিয়ার চাপে এত% PCl5 বিয়োজিত হয়, উক্ত তাপমাত্রায় কেপি এর মান নির্ণয় করো। হ্যাঁ, এটা রিভিশন, আগের দিন তো পড়ছিলাম তাই না, রিভিশন। তো একটু খেয়াল করে দেখো, আমাদের কি করছি আমরা, PCl5 এর বিয়োজন বিক্রিয়া লিখছি। PCl5 বিয়োজিত হয়ে কি কি তৈরি করে ভাইয়া? PCl3 তৈরি করে আর Cl2 তৈরি করে। হ্যাঁ, তো ওই যে মনে আছে আমরা পড়ছিলাম শুরু, সাম্যাবস্থায়, ক্ষয়, অবশিষ্ট। তো যেহেতু এখানে একটা আছে এই জন্য এ, আর উৎপাদ তো শুরুতে শূন্য ধরে নেই তাই না, এই যে শূন্য ধরে নিছি। ক্ষয় হয়েছে কতটুকু দেখো, ধরে নাও এক্স পরিমাণ, এই যে 1 মোল 1 মোল 1 মোল, তাহলে কি এটাও এক্স পরিমাণ জমা হবে, এটাও এক্স পরিমাণ জমা হবে। তাহলে অবশিষ্ট থাকলো কতটুকু, A-X। এটা তো পুরোপুরি এক্স, এটাও পুরোপুরি এক্স, তাই তো? আচ্ছা, তাহলে সাম্যাবস্থায় মোট মোল কি হবে, এই তিনটার যোগফলের সমান, যেটা পরবর্তীতে আসছে কত, A+X। এখন যেহেতু PCl5 এর এর মান এ কি, PCl5 এর আদিমোল এটা দেওয়া নাই, এটা ধরে নিব 1 মোল, এই যে ওর সামনে যত আসবে তত 1 মোল। আর মোট চাপ দেওয়া আছে ভাইয়া কত, 1.5 অ্যাটমসফিয়ার, এগুলো কিন্তু মনে থাকার কথা। হ্যাঁ, গত দিনে ভাইয়া পড়াইছিলাম। আর দেখো বলছে কি, বিয়োজন, বিয়োজন মাত্রা কি ভাইয়া, ওই যে মনে আছে বিক্রিয়কের ক্ষেত্রে ক্ষয় বাই আদিমোল। তাহলে PCl5 ক্ষয় হয়েছে কতটুক, এক্স, আদিমোল কত, এ। তাহলে আলফা ইকুয়াল টু কি, এই যে 15.6/100% যেহেতু, আর এটা কি এক্স বাই এ, বসাই দিলাম। তাহলে এক্স এর মান আসলো কত, 0.0156, সরি 0.156। তো আমরা যদি এই যে দেখো আংশিক চাপ কেমনে বের করে বলো তো, আংশিক চাপ মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, পড়ছিলাম না মনে আছে? যারটা বের করব তার মোল ডিভাইডেড বাই মোট মোল ইন্টু মোট চাপ। দেখো যারটা বের করব তার মোল ডিভাইড বাই মোট মোল ইন্টু মোট চাপ, খেয়াল করো, যারটা বের করব তার মোল ডিভাইড বাই মোট মোল ইন্টু মোট চাপ। তো এগুলো যদি বসাও কেপিতে, দেখো উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ বসাইলেই হচ্ছে আমাদের অ্যান্সারটা চলে আসে। তোমরা জাস্ট ভাইয়াকে চ্যাট বক্সে একটু লেখো কনসেপ্টটার সাথে প্রসেসটা মিলছে না তোমাদের, একটু মনে পড়ছে না ব্যাপারগুলো, একটু জানো তো ভাইয়াকে সবাই, যারা যারা শুনতে পাচ্ছ ভাইয়াকে। আচ্ছা, গুড। তাইলে আশা করি রিপিটও হয়ে গেল, এবং যারা একটু লেট করছো তাদেরও পড়াটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, গুড। তাহলে এই তো শেষ আমাদের, তাহলে এটা ছিল রিভিশন। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা আমাদের মেইন পড়ায় ফেরত যাব। আচ্ছা, দেখো, খেয়াল করো, এখন একটা নতুন কনসেপ্ট শিখবো, বিক্রিয়া অনুপাত। আচ্ছা ভাইয়া, তোমরা কি KSP KIP এটা কি কোনো কালে পড়ছিলা বলো তো? KSP KIP পড়ছিলা না ভাইয়া?
কেএসপি কেআইপি পড়ছিলা তাই না? গুড। তো তোমাদের কি মনে আছে ভাইয়া যে কেআইপি যেটা সেটা কিন্তু যে কোনো অবস্থায়, তাই না? যে কোনো অবস্থায়। আর কেএসপিটা কোন অবস্থায় ভাইয়া? তোমাদের আসলে আশা করি মনে আছে, এটা কিন্তু সাম্যাবস্থায়, তাই তো? যে কোনো অবস্থায়, আরেকটা হচ্ছে সাম্যাবস্থায়। এই তার মানে আমরা বলতে পারি না যে কেএসপির মানে কেআইপির একটা বিশেষ মান হচ্ছে কেএসপি? বলতে পারি কেআইপির একটা বিশেষ মান হচ্ছে কেএসপি, মানে কেআইপি সবার জন্য প্রযোজ্য, কেএসপি শুধুমাত্র সাম্যাবস্থার জন্য প্রযোজ্য, বলতে পারি কি? আচ্ছা, গুড। তাহলে আশা করি এটা আমরা সবাই বলতে পারি। ঠিক তেমনি ভাইয়া এই যে আমরা কিউ আর কে, কে কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। কেটা হচ্ছে সাম্যাবস্থার জন্য, ঠিক তেমনি কিউটা হচ্ছে যে কোনো অবস্থার জন্য। ঠিক আছে, কেটা হচ্ছে সাম্যাবস্থার জন্য, কিউটা হচ্ছে যে কোনো অবস্থার জন্য। তাহলে বলতে পারবো না কিউ এর একটা বিশেষ ভ্যালু হচ্ছে কে? বলতে পারবো যে কিউ এর একটা বিশেষ ভ্যালু হচ্ছে কে? বলতে পারি না আমরা সবাই? এই আচ্ছা, এখন কিউটাকে মূলত আদি অবস্থায় বিবেচনা করা হয়। হ্যাঁ, আমি এখানে লিখে দিই যে এই যে কিউটা মূলত আদি অবস্থা নিয়ে বিবেচনা করা হয়, মূলত আদি অবস্থা নিয়েই বিবেচনা করা হয়, বিবেচনা করা হয়। এটা একটু ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, এটা তোমাদের বুঝাই। দেখো, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সবাই সবার সাথে সম্পর্কিত ভাইয়া। কিউপির সাথে যে দেখো কিউপির সাথে কেপি সম্পর্কিত, কিউসির সাথে কেসি সম্পর্কিত, হ্যাঁ, সবাই সবার সাথে সম্পর্কিত। আচ্ছা, এবার তোমাদের একটা জিনিস বলি, যেটা বেশি আমরা তার কাছে যাই না বলতো? যে বেশি আমরা তার কাছে যাই, ওকে? আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। তো দেখো, একটা জিনিস খেয়াল করো, সাপোজ তোমার কেপিটা হচ্ছে বড় কিউপি থেকে, হুম, কেপিটা বড় কিউপি থেকে, তাহলে কেপি মানে তো সাম্যাবস্থা। সাম্যাবস্থা যদি বড় থাকে তাহলে বিক্রিয়া কোথায় যায় ভাইয়া বলো তো? বিক্রিয়া যায় সম্মুখ দিকে, বুঝছো? সম্মুখ দিকে। তারপর কিউপি যদি বড় হয় কেপি থেকে, তাহলে সাম্যাবস্থাটা ছোট, তার মানে বিক্রিয়া কোন দিকে যাবে? উল্টা, পশ্চাৎ দিকে। ঠিক আছে, পশ্চাৎ দিকে। আর কিউপি আর কেপি সমান হলে বিক্রিয়া কোথায় আছে বলেন তো? বিক্রিয়া কোথায় আছে? বিক্রিয়া হচ্ছে সাম্যাবস্থায়। ওকে, বুঝি জিনিসগুলা? যে সাম্যাবস্থা যদি বেশি হয় তার মানে বিক্রিয়া সামনে যাচ্ছে, মানে কেপি এর মান বেশি হইলে। কিউপি বেশি হওয়া মানে কি? যে বিক্রিয়াকে পিছন দিকে টানতেছে। আর দুইটা সমান হওয়া মানে কি? বিক্রিয়া সাম্যাবস্থায় আছে। এইসব কথাবার্তার সিগনিফিকেন্ট কি, বা এইসব কথাবার্তার ভ্যালু কি, সেটা হচ্ছে আমরা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, মানে বেশি কম হলে ব্যালেন্স করতে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হতো না এক্স্যাক্টলি। তো চলো একটু সামনের দিকে যাই। এই যে আসো, এটা খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, কি লেখা আছে? এইটা হচ্ছে আদিমূল। তোমাদের কি মনে আছে ভাইয়া আমরা হচ্ছে আদিমূল আগে কত ধরে নিতাম বলতো? উৎপাদের আদিমূল 0 ধরে নিতাম না? এখন ধরো উৎপাদের আদিমূল দেওয়া আছে, বুঝছো? উৎপাদের আদিমূল দেওয়া আছে, এখন আর 0 ধরা যাবে না। এখন আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে যে বিক্রিয়াটা আসলে কোনমুখী, একমুখী নাকি উভমুখী। ঠিক আছে, আচ্ছা দেখো, পাত্রের আয়তন 1 লিটার যদি থাকে, তো আয়তন দিয়ে কি আর ভাগ করার দরকার আছে বলতো? আলটিমেটলি মোল সংখ্যাই তার ঘনমাত্রা না? এটা তো বুঝি, তাই না? আয়তন দিয়ে ভাগ করা। তো চলো আমরা এদের কিউসি বের করি। কিউসি, কিউসি তাহলে কি হবে বলতো? সব আদি আদি অবস্থা, তাহলে 1/1 ইন্টু 1/1, মানে ইয়া দিয়ে ভাগ করতেছে আয়তন দিয়ে, ডিভাইড বাই 5/1 ইন্টু 6/1। ওকে, খেয়াল করো, তাহলে এটা হয় 0.033। এটার জন্য সেম কিউসি, যেহেতু একই জিনিস, কিউসি আসবে 0.033। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে দেখো, এখানে কেসি ইজ লেস দেন কিউসি, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে বলো? বিক্রিয়া কোন দিকে যাবে? ফরওয়ার্ড নাকি ব্যাকওয়ার্ড? একটা ওয়ার্ড লেখো, ফরওয়ার্ড হইলে এফ, ব্যাকওয়ার্ড হইলে বি। কুইক, রিয়াকশনটা কোন দিকে যাবে তাহলে? রিয়াকশনটা যাবে কিন্তু ব্যাকওয়ার্ড, হ্যাঁ, ব্যাকওয়ার্ড। খেয়াল করো, রিয়াকশনটা যাবে ব্যাকওয়ার্ড। কিউ বড়, কিউ বড় হওয়া মানে কি? সে রিয়াকশনটাকে পিছন দিকে টান দিবে। ওকে,
রিঅ্যাকশনটা যাবে হচ্ছে ব্যাকওয়ার্ড। কে বড় হওয়া উচিত অলওয়েজ? ব্যাকওয়ার্ড বা পশ্চাৎমুখী। পশ্চাৎমুখী। আর এখানে দেখো, এখানে কিউসি লেস দেন কেসি, তাহলে এই রিঅ্যাকশনটা কি হওয়া উচিত বলো তো? ফরওয়ার্ড বা সম্মুখমুখী। আচ্ছা, এবার তোমাদেরকে একটা জেনারেল কোয়েশ্চেন জিজ্ঞেস করি, হ্যাঁ? না না, কেসি আর কেপি সেম না, এই দুইটা আলাদা, ঠিক না? কেসি ঘনমাত্রার জন্য, কেপি চাপের জন্য। আচ্ছা, এবার তোমাদের একটা প্রশ্ন করি। আমরা যে উৎপাদ জিরো ধরে নিতাম, তাহলে কিউসির মান কত আসতো বলো তো? উৎপাদকে যদি জিরো ধরতাম, বলো কিউ কত আসতো? উৎপাদ জিরো হইলে কিউ কত আসা উচিত বলতো? জিরো হওয়া উচিত। গুড, এই তো লক্ষ্মী বাচ্চারা। যদি কিউ জিরো হয় তাহলে অবশ্যই বিক্রিয়া সবসময় কোনমুখী হবে বলতো? কে তো বড় হবেই, কে এর তো কোনো না কোনো মান থাকবেই, তাহলে বিক্রিয়া সবসময় কোনমুখী হবে? ফরওয়ার্ড না? এবার বুঝছো যে আমরা এতদিন যে রিয়াকশন গুলা করছি, এটা কোন রিয়াকশন করছি? ফরওয়ার্ড রিয়াকশন করছি। এই তো লক্ষ্মী বাচ্চারা বুঝে গেছে। হ্যাঁ, ব্যাপারগুলো কিন্তু মজা। আমরা যে উৎপাদকে জিরো ধরতাম, কিউ মানে কোশেন্ট, কোশেন্ট বিক্রিয়ার ইয়ে আর কি, একটা অনুপাত। তো আমরা তাহলে বুঝছি তো আমরা এতদিন ফরওয়ার্ড রিয়াকশন করছি। দেখো ব্যাকওয়ার্ড হলে আসলে কি হয় সেটা তোমাদেরকে বুঝাই। ব্যাকওয়ার্ড হলে একটা ইয়া জিনিস হয়, মজার জিনিস হয়। হুম, দেখো আমি হচ্ছে জাস্ট ইয়ে করতেছি। খেয়াল আছে তোমাদের? আমরা কি করতাম সম্মুখমুখী বিক্রিয়ার জন্য? এই যে ওর থেকে এক্স বিয়োগ করতাম, ওর থেকে এক্স বিয়োগ করতাম, ওর মধ্যে এক্স জমা করতাম, ওর মধ্যে এক্স জমা করতাম, এক 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 এক, তাই না? এই কারণে এই ক্ষেত্রে কি হবে জানো? এই ক্ষেত্রে হচ্ছে ওদের সাথে যোগ হবে আর ওদের থেকে বিয়োগ হবে। কনসেপ্টটা কি বুঝছো? সম্মুখ মানে কি? বিক্রিয়ক থেকে কমবে। পশ্চাৎ মানে কি? উৎপাদ থেকে কমবে। ক্লিয়ার সবাই? ঠান্ডা মাথায় দেখো, ঠান্ডা মাথায় দেখো, একদম মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় দেখো। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের মেইন পার্থক্য। নাইস জিনিসটা। এই তো, দেখছো? এই হলো আমাদের মজা। মানে সম্মুখমুখী হইলে, আমরা তো সবসময় সম্মুখমুখীটাই পড়ছি, তাই না রে ভাইয়া? তো সম্মুখমুখী হইলে কি হবে? বিক্রিয়ক থেকে কমবে, উৎপাদে বাড়বে। পশ্চাৎমুখী কি হবে? উৎপাদ থেকে কমবে, বিক্রিয়কে বাড়বে। ওকে, সিম্পল একটা কথা। কিউ বেশি হইলে অলওয়েজ ব্যাকওয়ার্ড। ওকে, কিউ বেশি হইলে। আচ্ছা, তো এই পার্থক্যটা কি আমরা সবাই ধরতে পারছি? বলেন আপনারা, পার্থক্যটা বুঝতে পারছি না আমরা? গুড। সবাই সবাই চ্যাট বক্সে লিখবে কিন্তু, হ্যাঁ? সবাই চ্যাট বক্সে লিখবা। গুড, ভেরি গুড। এই পার্থক্যটা ধরতে পারছি ইনশাল্লাহ। আচ্ছা, কিয়াফাত ধরতে পারো নাই? আচ্ছা, কিয়াফাতের জন্য আমি আরেকবার বলি, কিয়াফাত মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ? দেখো, এই যে কে সি যেটা আর কি, কে হচ্ছে সাম্য অবস্থার মান। সাম্য অবস্থা যখন বড় হয়, আর কিউ মনে করো আদি শুরুর অবস্থা। শুরুর অবস্থা যদি বড় হয় তার মানে কি? বিক্রিয়াকে টেনে ধরে রাখছে, সামনে যেতে দিতেছে না, তাহলে বিক্রিয়া কোনমুখী? পশ্চাৎমুখী। পশ্চাৎমুখী মানে কি? বিক্রিয়াটা পিছনের দিকে যাচ্ছে, মানে কি? উৎপাদ থেকে বিক্রিয়ক হচ্ছে। সো উৎপাদ ক্ষয় হবে, বিক্রিয়ক জমা হবে। আর যদি সাম্য অবস্থা বেশি হয় তার মানে কি? বিক্রিয়া সামনে যাচ্ছে, মানে বিক্রিয়ক কম হবে, উৎপাদ বেশি হবে। এখন কি বুঝছি কি আফাত ভাইয়া? মানে ঘটনাটা কি হয়েছে, প্লাস মাইনাসের ডিফারেন্সটা কেন হয়েছে? হ্যাঁ, কিউপি কিউসি হচ্ছে আদি অবস্থার জন্য মানে কেপি কেসির একটা মান। কেপি কেসি তো সাম্য অবস্থায়, আর কিউপি কিউসি হচ্ছে মনে করো আদি অবস্থার জন্য, শুরুর অবস্থার জন্য। হ্যাঁ, এটা ধরে নাও, তাহলেই হবে। আচ্ছা, কি আফাত বুঝতে পারছি, আশা করি মিমিও বুঝতে পারছো। অতনু কি জিজ্ঞেস করছে? পশ্চাৎমুখী বিক্রিয়ার উৎপাদগুলো তো বিক্রিয়ক হিসেবে কাজ করে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, কেসি এর মান আলাদা, এটা আলাদা বিক্রিয়ার জন্য, মনে করো আলাদা টেম্পারেচারে নেওয়া হয়েছে সাদিক, হ্যাঁ ধরে নাও এরকম। হ্যাঁ, জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য রাখা হয়েছে এখানে। এই, আর হ্যাঁ, কিউপি কিউসি তার মানে কি? কিউপি কিউসি হচ্ছে ওই কেপি কিউসিরই আরেকটা ভার্সন। কেপি কিউসি সাম্যাবস্থা হিসাব করা হয়, কিউপি কিউসি ধরে নাও যে কোনো অবস্থায়, কিন্তু আমরা ধরে নিচ্ছি আদি অবস্থায়। ওকে মিম, আশা করি বুঝতে পারছো। আশা করি ইয়ে বুঝতে পারছো, সাদিকও বুঝতে পারছো, হ্যাঁ? আচ্ছা, তো চলো এবার হচ্ছে সামনের দিকে যাই। হ্যাঁ, না না, কিউ কিউপি কিউসি দুইটাই আসলে প্রেসার আর ঘনমাত্রার জন্য। হ্যাঁ, এক মিনিট। আচ্ছা, আগের স্লাইডে যাবো, দেখো আগের স্লাইড দেখো, 30 সেকেন্ড দেখো, ঠান্ডা মাথায় দেখো। আচ্ছা, না ফর্মুলা উল্টায় যাবে না, ফর্মুলা ঠিকই থাকবে। হ্যাঁ, তখন দেখো, তখন যদি আমরা কেসি হিসাব করি তখন এমনি হিসাব করব। ওই যে উৎপাদ হিসাব করি না, উৎপাদ
ডিভাইড বাই বিক্রিয়ক, সেম কাহিনী, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। হ্যাঁ, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, এটাই হবে। কিন্তু খালি ওই যে দেখো তো প্লাস মাইনাসে গ্যাঞ্জাম হবে, হ্যাঁ, আর কিচ্ছু না। ওকে, প্লাস মাইনাসে গ্যাঞ্জাম হবে, এই হলো ঘটনা। সাম্যাবস্থায় থাকলে কিন্তু কারো থেকে কারোটা বিয়োগ করা লাগবে না। ওকে, সাম্যাবস্থা থাকলে কিন্তু কারো থেকে কারোটা বিয়োগ করা লাগবে না। এই, আচ্ছা, হ্যাঁ, কিউপি কিউসি কেপি কেসি নির্ণয়ের উপাদান সেম। হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি না মানে জিনিসপত্রগুলা, বলো তো সবাই? আশা করি ধরতে পারতেছি আমরা। হুম, আচ্ছা, গুড, ডান। তাহলে চলেন এবার একটু সামনের দিকে যাই। হ্যাঁ, এবার চলো প্রশ্নটা পড়ি। দেখো কি লিখছে, মনোযোগ দিয়ে তোমরা পড়ো, আমি একটু পরে পড়বো, 1 মিনিট তোমরা আগে পড়ো। না না না, অতনু, কেসি সবসময় উৎপাদ বাই বিক্রিয় কি হবে, প্লাস মাইনাসে শুধু চেঞ্জ হবে, আর কিচ্ছু না। হ্যাঁ, ওইটা হয়ে গেলে না পুরো কেসি উল্টায় যাবে না। হুম, প্লাস মাইনাসে শুধু চেঞ্জ হবে, হ্যাঁ, নাথিং এলস। ওকে, তাহলে এই বিক্রিয়াটা পড়ছো আশা করি। দেখো, PCl3 প্লাস Cl2, এটা হয়েছে কি ভাইয়া, PCl5। তো দেখো শুরু, হ্যাঁ, থ্যাংক ইউ অতনু ভাইয়া বোঝার জন্য। সাম্যাবস্থায়, তারপর ক্ষয়, তারপর হচ্ছে অবশিষ্ট। আচ্ছা, আগে আমাদের কি বের করতে হবে দেখো তো, কিউসি বের করতে হবে। দেখো এখানে বলা আছে প্রত্যেকের ঘনমাত্রা 0.5 মোল করে নিয়ে, ডিরেক্টলি ঘনমাত্রাই নিছে। তাহলে 0.5, 0.5, 0.5 মোল, 5 লিটার। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমি একটু লিখি একটু এরকম, এটা নিলাম এ, এটা নিলাম বি, এটা নিলাম সি। ঠিক আছে, এটা নিলাম সি। তো খেয়াল করো প্রশ্নে দেওয়া আছে এ, বি, সি সবগুলোই হচ্ছে 0.5 মোল, আর ভি আয়তন দেওয়া আছে হচ্ছে 5 লিটার। ওকে, চলো এবার একটা কাজ করি, আগে কিউসিটা বের করি। কিউসি, কিউসিটা তাহলে কি হবে, PCl5 এর ঘনমাত্রা ডিভাইড বাই, মানে উৎপাদ বাই বিক্রিয়ক, সহজ কথা, উৎপাদ বাই বিক্রিয়ক, PCl3 এর ঘনমাত্রা বাই Cl2 এর ঘনমাত্রা। তাহলে কত হয় দেখো তো ভাইয়া, PCl5 এর ঘনমাত্রা 0.5/5, তারপর 0.5/5 ইন্টু 0.5/5, ওই যে মোল ভাগ আয়তন, এটা তো সবাই জানো। তাহলে এটা কত হয় বলো তো তোমরা, এটা কিন্তু জানার কথা আই গেস। এটা এটা কিন্তু হবে 10, তাই না, 10। তাহলে দেখো তো আমাদের কেসি গ্রেটার দেন কিউসি না, তাহলে বিক্রিয়া কেমন হবে, যেমন আমরা পড়ছি তেমন। তাহলে আর আমাদের কোনো প্যারা নেওয়া লাগবে না, তাহলে আমাদের আর কোনো প্যারা নেওয়া লাগবে না। এটা অনেকটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক টাইপের, হ্যাঁ, আগে টেস্ট করে নিতে হয়। তাহলে বলো তো ক্ষয় এরকমই হবে, মাইনাস এক্স প্লাস এক্স। তাহলে এটা হবে a মাইনাস এক্স, এটা হবে b মাইনাস এক্স, এটা হবে c প্লাস এক্স। সিম্পল কথা। হুম, তাহলে দেখো সূত্র কি, সূত্র হচ্ছে কেসি ইকুয়াল টু কি, ওই যে PCl5 ঘনমাত্রা বাই PCl3 এর ঘনমাত্রা বাই Cl2 এর ঘনমাত্রা। না না, ওইটা আসলে ঘনমাত্রা দেয়নি, ইশতিয়াক মোল দিছে। হ্যাঁ, মোল করে 5 লিটারে বলা আছে। হ্যাঁ, দেখো তাহলে এটা কি হবে, c প্লাস এক্স ডিভাইড বাই 5 ডিভাইড বাই a মাইনাস এক্স ডিভাইড বাই 5, আর এটা হচ্ছে b মাইনাস এক্স ডিভাইড বাই 5। ঠিক আছে, এটার ভ্যালু দেওয়া আছে কত ভাইয়া, 49। তাহলে ভাইয়া তোমরা কি একটু খেয়াল করতে পারতেছো, এই জিনিসটাকে, সমীকরণটাকে আমরা চাইলে সমাধান করতে পারি। বুঝতেছো ব্যাপারটা, যে এটাকে চাইলে আমরা সমাধান করতে পারি। সমাধান কেমনে দেখো, 0. কত আছে আমার কাছে, 5 প্লাস এক্স বাই 5, তারপর দেখো 0.5 মাইনাস এক্স বাই 5, 0.5 মাইনাস এক্স বাই 5। সমীকরণ সমাধান করলে এক্স এর মান কত আসে বলো তো সবাই, এবিসি এর ভ্যালু তো দেওয়াই আছে। হ্যাঁ, হ্যাঁ, আগে সম্মুখমুখী না পশ্চাৎমুখী এটা আগে টেস্ট করতে হবে। হ্যাঁ ভাইয়া, কিউসি নির্ণয়টা আসলে কিছুই না। কেসিটা যেমন দেখো ক্ষয় হয়, অনেক কিছু হয়, কিউসিটা হচ্ছে শুরুতে যা আছে সেটার ঘনমাত্রা দিয়ে হিসাব করা, সহজ কথা। মিম, খেয়াল করে দেখো কিউসিটা আমরা কি করছি, শুরুতে যেটা আছে দেখো আদি ঘনমাত্রা, আদি মোল বাই আদি ঘনমাত্রা, খেয়াল করছো শুরুরটা, সবকিছু শুরুরটা। এই, তো সবাই একটু হিসাব করে ভাইয়াকে জানাও তো।
আচ্ছা, অ্যান্সার গুলো একটু ঠান্ডা মাথায় বের করো কিন্তু, হ্যাঁ, অ্যান্সার গুলো ঠান্ডা মাথায় বের করো, মনোযোগ দিয়ে বের করো। হ্যাঁ, না না, দেখো, এক্স এর মানটা তোমরা বলো তো কত হইতে পারে, মানে এক্স এর মানটা অবশ্যই 0.5 এর কম হবে না, বুঝতেছো? কারণ 0.5 থেকে তো বিয়োগ করতেছি, তা আলটিমেটলি এক্স এর মান অবশ্যই 0.5 এর চেয়ে বেশি হইতে হবে কিন্তু। দুইটা মান আসবে এক্স এর, দেখো, একটা আসবে হচ্ছে 0.68, এটা কিন্তু ভুল, কারণ আমি 0.5 থেকে তো 0.68 বিয়োগ করতে পারি না। আরেকটা কোনটা আসবে, ওটা বের করো, কুইক কুইক। হ্যাঁ, আমি কোয়েশ্চেনটা বলতেছি, একটু পরে বলতেছি, টেনশন নেই, আর একটু ধৈর্য ধরো, বলবো, প্যারা নেই, একটু পরে ভাইয়া বলবো, টেনশনের কোনো রিজন নেই, ভাইয়া যেহেতু আসি। 0.397, এই যে নীলা লিখছো, 0.397। ওকে, আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটু বুঝাই, ঠান্ডা মাথায় শোনো, হ্যাঁ, ঠান্ডা মাথায় শোনো। শাওনেরও মিলছে। আচ্ছা, সাদিকের আবার আসছে 2275। আচ্ছা, দেখি তো আরো এক দুজন করো তো, কোনটা হয়। ঠিক আছে, আরো এক দুজন করো, দেখি কোনটা হয়। সাদিকের একে 0.225 আসছে। দেখি বাকিদের কি আসে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করাই দিব, সমস্যা নেই, তোমরা করো। ঠিক আছে, এটা করে ফেলো। আচ্ছা, ওকে, তো ব্যাপারটা তোমাদেরকে আমি একটু বলি, হ্যাঁ, মনোযোগ দিয়ে একটু শুনো। এখানে প্রশ্নটা কি চাইছে আর অ্যান্সারটা কি চাইছে, ঠিক আছে? প্রশ্ন আর উত্তর ছোটখাটো জিনিস এগুলো, হ্যাঁ, এগুলো প্যাচের তেমন একটা জিনিস না। তো তারপরে তোমাদেরকে বলি বোঝানোর জন্য, যেটা আর কি আমাদের দরকার, সেটা হচ্ছে এখানে কি বলছে দেখো, PCl3 প্লাস Cl2 বিক্রিয়াটি এত তাপমাত্রায় কেসি এর মান দেওয়া আছে, হ্যাঁ, কেসি এর মানটা দেওয়া আছে। বলছে কি ভাইয়া, যদি যদি PCl5, PCl3 ও Cl2 এর প্রত্যেকটির ঘনমাত্রা 0.5 মোল করে নিয়ে 5 লিটার আয়তনের পাত্রে রাখা হয়, তবে ওই তাপমাত্রায় সংমিশ্রণে উপাদানগুলোর ঘনমাত্রা কত? আচ্ছা, এখানে খেয়াল করছো যে উৎপাদেরও মানে ইয়া দেওয়া আছে, মোল সংখ্যা দেওয়া আছে, আদি মোল সংখ্যা। তোমরা জাস্ট আমার সাথে সাথে রিপ্লাই দিতে থাকো, হ্যাঁ। তোমরা কি খেয়াল করছো যে এখানে উৎপাদেরও আদি মোল সংখ্যাটা দেওয়া আছে? উৎপাদের কিন্তু আদি মোল সংখ্যাটা দেওয়া আছে। আচ্ছা, তাইলে ভাইয়া একটা ছোট্ট কথা বলো, উৎপাদের যেহেতু আদি মোল সংখ্যা দেওয়া আছে, তার মানে এখানে আগে বের করতে হবে না যে বিক্রিয়াটা সম্মুখমুখী নাকি পশ্চাৎমুখী, বলো তো? আচ্ছা, জিনিসটা কিন্তু তাহলে আমাদের আগে বের করতে হবে যে জিনিসটা সম্মুখমুখী নাকি পশ্চাৎমুখী। আচ্ছা, গুড। তো যদি আমাদের আগে বের করতে হয় ভাইয়ারা, বুঝেন, যে বিক্রিয়াটা সম্মুখমুখী নাকি পশ্চাৎমুখী, তাহলে আমাদের কোনটা বের করতে হবে বলো তো ভাইয়া? কেসিতে দেওয়াই আছে, তাহলে এখন কোনটা বের করব? সবাই একটু চ্যাট বক্সে ভাইয়াকে জানাই, এখন কোনটা বের করবো আগে বলেন। কেসি কিন্তু দেওয়াই আছে, তাহলে বের করতে হবে কিউসি। আচ্ছা, কিউসিটা কোন অবস্থার জন্য বের করবো বলো তো ভাইয়া? কিউসিটা কিউসিটা বের করব কিন্তু সাম্যাবস্থার জন্য, ব্যাপারটা কি বুঝি? কিউসিটা বের করব কোন অবস্থার জন্য? কিউসিটা বের করব কিন্তু সাম্যাবস্থার জন্য, খেয়াল করো। আচ্ছা, এখন একটা গ্যাঞ্জামে গ্যাঞ্জামে পেরে গেছো, কেসিটা সাম্যাবস্থা, কিউসি কিন্তু সাম্যাবস্থা না কিন্তু, হ্যাঁ, কিউসি কিন্তু আমাদের আদি অবস্থা। আচ্ছা, আদি অবস্থায় কোনো কিছুর ঘনমাত্রা বের করতে হইলে, আদি অবস্থায় কোনো কিছুর ঘনমাত্রা বের করতে হইলে আমাদের কি করতে হবে? আদি ঘনমাত্রা নিতে হবে না? আদি ঘনমাত্রা মানে কি বলতো? যে মোলটা দেওয়া আছে সেটাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাই তো? যে মোলটা আমাদেরকে দেওয়া আছে সেই মোলটাকে কি করতে হবে ভাইয়া? আয়তন দিয়ে ভাগ করতে হবে। এটা কি আমরা সবাই বুঝি? একটু চ্যাট বক্সে লেখো তো সবাই, যে মোলটা দেওয়া আছে
তাকে কি দিয়ে ভাগ করতে হবে? আয়তন দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে একটু ডান পাশে খেয়াল করলে দেখবা ভাইয়া প্রথমে কি বের করে নিছি দেখো, তাদের আদি মোল এবং ঘনমাত্রা দিয়ে কিউসি বের করছি। তার মানে কিউসিটা কি? আদি। আর কেসিটা কি? সাম্যাবস্থা। এখন আদির মান যদি বেশি হইতো তাহলে বিক্রিয়া সামনে যাইতে পারতো? পারতো না, পশ্চাৎ দিকে আসতো। কিন্তু যেহেতু দেখা যায় সাম্যাবস্থায় মানটা বেশি, এজন্য বিক্রিয়া কোথায় যাবে? সম্মুখ দিবে। মানে আমরা যেমনি ম্যাথ করি অমনি, বিক্রিয়ক থেকে কমবে, উৎপাদে বাড়বে। ওকে, এইটুক পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? বলো তো, এইটুক পর্যন্ত, এইটুক পর্যন্ত সবাই ক্লিয়ার না আমরা? আচ্ছা, গুড। এরপর খেয়াল করো ভাইয়া কি করছি, কেসি এর মান দেওয়া আছে কিন্তু এক্স এর মান কিন্তু দেওয়া নাই। সেই মানটা বের করার জন্য আমরা একটা সমীকরণ বানাইছি, ওই যে উৎপাদ বাই বিক্রিয়ক। এখন এই সমীকরণ সমাধান করলে এক্স এর মান দুইটা আসবে, দুইটা আসবে, একটা আসবে 0.5 এর বেশি, একটা আসবে 0.5 এর কম। এখন একটু খেয়াল করবা ভাইয়া, প্রশ্নে দেওয়া আছে 0.5 মাইনাস এক্স, এরকম কিছু একটা আছে কিন্তু। তার মানে অবশ্যই 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 এক্স এর মানটা কেমন হবে ভাইয়া বলো তো, বলো। এক্স এর মানটা অবশ্যই 0.5 এর চেয়ে কমটা হবে। হ্যাঁ, 0.5 এর চেয়ে কি হবে? কমটা হবে। এটা কিন্তু বুঝছো, এক্স এর মানটা অবশ্যই আমাদের 0.5 এর কমটা হবে। ওকে, তাহলে এক্স এর মানটা যদি ভাই আমাদের 0.5 এর কমটা হয়, তাহলে আমাকে কমন সেন্স খাটে আপনারা অ্যান্সার দেন, আপনাদের অ্যান্সার কোনটা হইতে পারে? তাহলে 0.5 এর চেয়ে কম যেটা, তো অ্যান্সার মোটামুটি কিন্তু 0.32টাই হবে। ঠিক আছে, 0.32টাই হবে আপনাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করে দেখেন যে আপনাদের দুইটা অ্যান্সার আসছে, কারো কারো আসছে 0.8, আরেকজনের আসছে 0.32। তাহলে আপনারা কোনটা লিখবেন বলেন তো? 0.3 যেটা আর কি, হ্যাঁ, 0.3 যেটা, ওইটা আপনারা লিখবেন। আচ্ছা, 0.32 এটা। আরেকটা আসবে হচ্ছে 0.78, এটা আসবে। এবার বুঝছেন কেন আপনারা ছোট্টটা নিছেন আর ইয়াটা বড়টা নেন নাই? কারণ এখানে অলরেডি একটা ছোট্ট টার্ম আছে, সেটা হচ্ছে 0.5 মাইনাস এক্স, এটা আছে। তার মানে এক্সটা 0.5 থেকে বিয়োগ হয়, তার মানে অবশ্যই বলো তো ভাইয়া 0.5 এর মানে এক্স এর মানটা 0.5 এর চেয়ে কি হবে? কম হবে। আচ্ছা, আমি চিহ্নটা ভুল দিছি, কম হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘটনা। ওকে, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 0.32। তাহলে আমরা কি সবাই মোটামুটি কনসেপ্টটা ধরতে পারছি না? সাদিক মেবি একটু ভুল হয়েছে, হ্যাঁ, প্যারা নাই। হ্যাঁ, এই হ্যাঁ, মাইনাস যেন না হয় তাই কমটা নেওয়া হয়েছে, ভেরি গুড। তাহলে বলো, আমরা কনসেপ্টটা সবাই বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ, সুমা, ওই যে উৎপাদের পরিমাণ যে দেওয়া ছিল না, এই জন্য বের করে নিছি, বুঝছো? উৎপাদের পরিমাণ দেওয়া না থাকলে তো আমরা জানি বিক্রিয়া সম্মুখ দিবে যাবে, তারপরেও একটা ডাবল চেক দিয়ে নিছি। হ্যাঁ, এই। আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা আমরা সবাই ধরতে পারছি এবং বুঝতে পারছি। ওকে, তাহলে আপনারা সবাই একটু বলেন তো, এবার পারবো না, মিশ্রণে ঘনমাত্রা এক্স না ভাইয়া, অতনু এই যে একটু কষ্ট করে দেখো, অতনু হচ্ছে ক্ষয়, কতটুকু ঘনমাত্রা ক্ষয় হইছে। এখন বলছে কি মিশ্রণে উপাদানগুলোর ঘনমাত্রা কত? উপাদানগুলোর ঘনমাত্রা মানে কি? এই যে এইগুলা না, এগুলো বের করতে পারবা না বাকিটা? বুঝছো তো, মানে আমার অ্যান্সার হবে হচ্ছে এ মাইনাস এক্স, বি মাইনাস এক্স, সি প্লাস এক্স। এগুলো আমরা সবাই বের করতে পারবো না, এইগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এই সিম্পল কথা, ওইটা নিলে ক্যালকুলেট করলে আসে আর কি। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে আসে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা কনসেপ্টটা তো বুঝছি সবাই, তাই না? বলো তো, কনসেপ্টটা তাহলে আশা করি সবাই বুঝছি। হ্যাঁ, আচ্ছা, গুড। তাহলে চলো এবার এই ম্যাথটা করি, সামনের ম্যাথটা। দেখো, এটা মনোযোগ দিয়ে পড়ো আগে। ওকে, বলেন, আপনারা কি প্রশ্নটা পড়ছেন ঠিকঠাক মতো? আশা করি প্রশ্নটা আপনারা সবাই পড়ছেন। হ্যাঁ, দেখেন, একটি নির্দিষ্ট তাপমাত্রায় এত এত বিক্রিয়কের সাম্য ধ্রুবক দেওয়া আছে 16। যদি বিক্রিয়া শুরুতে 1 লিটার পাত্রে, যে লিটার বলে দিছে না, তার মানে বুঝছই এটা কিন্তু কেসি এর মান দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, প্রতি গ্যাসের পরিমাণ 1 মোল হয়, তবে সাম্যাবস্থায় এই দুইটার ঘনমাত্রা বের করো। আচ্ছা, তাহলে লক্ষ্মী ভাইয়ারা আপনারা আমাকে কুইকলি বলে দেন, আমি তাহলে এই জিনিসটা একটু লিখে দিই 1 মিনিট কুইকলি। দেখেন, এটা কি আছে? SO3 প্লাস NO।
আমাদের শুরুতে আমরা কি ধরে নিতাম বলেন তো, এ বি সি ডি। প্রশ্নে ভাইয়া সবগুলা মান দেওয়া আছে না, এ বি সি ডি সবগুলা মান দেওয়া আছে 1 মোল। তাহলে বলেন তো ভাইয়া আয়তনা দেওয়া আছে 1 লিটার, তাহলে আমাদের কিউসিটা কি হবে, সি বাই 1 ইন্টু ডি বাই 1 ডিভাইড বাই এ বাই 1 ইন্টু বি বাই 1। তাহলে আলটিমেটলি সব কত হবে 1। আর আমাদের কিউসিটা কত দেওয়া আছে ভাইয়া দেখেন তো, সরি কেসিটা দেওয়া আছে কত 16। তাহলে কেসি ইজ গ্রেটার দেন কিউসি। তাহলে আমরা কি বলবো, বিক্রিয়াটা কোনমুখী, এবার বলেন, আপনারা সবাই বলেন, সাম্যাবস্থায় বিক্রিয়াটা কোনমুখী বলেন। বিক্রিয়াটা কিন্তু সম্মুখমুখী, তাই না, ফরওয়ার্ড বা সম্মুখমুখী, ফরওয়ার্ড বা সম্মুখমুখী। আচ্ছা, এইবার আপনারা বলেন যাদের মধ্যে একটু হইলেও কনফিউশন ছিল, কনফিউশনটা দূর হয়ে গেছে, আমরা আসলে কিউসি আর কেসিটা কেন বের করি বলেন তো। আচ্ছা, এটা কিভাবে বুঝছি মিম, গুড কোয়েশ্চেন মিম, এটার জন্যই বলছি সাম্য ধ্রুবক বলছে না, এটা তো কেপি কেসি দুইটাই হইতে পারে, কিন্তু দেখো এখানে আয়তন দেওয়া না, আয়তন দেওয়া থাকলে আমরা কোনটা বের করতে পারি রে ভাইয়া, কেসি। তাহলে এর জন্য বুঝে নিছি যে এটা হচ্ছে কেসির ভ্যালু, বুঝছো। এই, তাহলে এবার বুঝছো তো আসলে যে কিউসিটা কিভাবে বের করে এবং এটা বের করার দরকারটা কি, ক্লিয়ার আমরা সবাই, বলো তো। আচ্ছা, ঠিক আছে, এই শেষ, না না সমস্যা নেই, আয়তন তো দেওয়াই আছে কৌশিক, অসুবিধা নেই। ওকে, গুড। এখন আশা করি সবার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপর তাহলে বুঝতেই পারতেছো ক্ষয় হবে আগের মতোই, মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, কারণ যেহেতু সবগুলোর অনুপাত এক এক করে। আর অবশিষ্ট, অবশিষ্ট হলে কি হবে দেখো, এ মাইনাস এক্স বি মাইনাস এক্স সি প্লাস এক্স ডি প্লাস এক্স। ওই ওরকম আরব জিনিসগুলো ওরকম তেমন একটা আসে না, যদি ওই যে বললাম তো ব্যাকওয়ার্ড যদি হইতো আরব তখন কি হইতো, এগুলো হয়তো প্লাস আর এগুলো হয়তো মাইনাস, বুঝছো তো, মানে উৎপাদ হয়তো মাইনাস বিক্রি হয়তো প্লাস আরব। হ্যাঁ, আশা করি বুঝতে পারতেছো ভাইয়া, হ্যাঁ একটু জানাও। আচ্ছা, তাহলে দেখো, সুতরাং আমরা কি লিখতে পারি, কেসি ইকুয়াল টু 16 ইকুয়াল টু, হ্যাঁ, মিম বললা কিউসিটা 1 কিভাবে হলো ভাইয়া, একটু কি দিকে তাকানো যায় মিম, দেখো তাহলেই বুঝবা কিভাবে হয়েছে। আচ্ছা, তাহলে দেখো সালফার ট্রাইঅক্সাইড এবিসিডি এর মান তো দেওয়া আছে, প্রশ্নটা পড়ো ভাইয়া। ওকে, এনও ডিভাইড বাই SO2 বাই NO2। তো দেখো সাম্যাবস্থায় তাহলে এদের মান কত, a মাইনাস এক্স ডিভাইড বাই 1 বি, সরি উল্টা লিখতেছি, c প্লাস এক্স ডিভাইড বাই 1 d প্লাস এক্স ডিভাইড বাই 1 a মাইনাস এক্স ডিভাইড বাই 1, আর একটা হচ্ছে b মাইনাস এক্স ডিভাইড বাই 1। আচ্ছা, এই হলো ঘটনা। হ্যাঁ, তাহলে এটার ভ্যালু দেওয়া আছে 16, তাহলে এখান থেকেও কি আমরা এক্স এর ভ্যালু পাবো না, এক্স এর ভ্যালু বলো তো, এক্স এর ভ্যালু কত হবে বলো, সবগুলা এককে দিয়ে এক ভাগ করে হয়েছে, গুড মিম, এই তো দেখো, কারণ কি সবগুলার মোল কত নেওয়া হয়েছে 1 মোল, আর সবগুলোর আয়তন কত মিম 1 লিটার, এজন্য মোল ভাগ আয়তন করা হয়েছে 1/1। এবার বুঝছি মিম কেন এক এক করা হয়েছে, কারণ আদি জিনিসপত্র নিয়েই তো কিউসি বের করি। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছি, হ্যাঁ এই তো, গুড। তাহলে এক্স এর ভ্যালু অবশ্যই কি হইতে হবে, 1 এর কম হইতে হবে না, কারণ 1 থেকে বিয়োগ করা হয়েছে না এখানে, বুঝছো। আচ্ছা, তাহলে কুইকলি কুইকলি একটু অ্যান্সার গুলো বের করে ফেলো তো, না না জি এ মাইনাস এক্স, এটা এ। তাহলে সবাই একটু বলো তো ভাইয়াকে হিসাব কিতাব করে এটা কত আসতেছে, কুইক কুইক কত আসা উচিত। এটা দুইটা ভ্যালু আসবে, একটা আসবে 1.67, একটা আসবে 0.6, কোনটা হিসাব করবো বলেন। আচ্ছা, আর বলতেছো সমাধান, কোন সমাধান ভাইয়া, এটা হচ্ছে আমরা এটা দিয়ে বের করে নিছি এটা সম্মুখমুখী না পশ্চাৎমুখী। হ্যাঁ, তারপর আমরা কি করছি, কেসি তো মানটা দেওয়া আছে আর কেসির সমীকরণ তো এটা, তাহলে এই দুইটাকে তুলনা করে আমরা কি এক্স এর মান বের করতে পারবো না, ডান পাশ বাম পাশ করে সমীকরণ সমাধান যেমনে করে, যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু মনে করো 20, এই যে সমীকরণ সমাধান ওইটা, ওইটা করে এক্স এর দুইটা ভ্যালু বের করতে পারবো না। এই ক্যালকুলেটরের প্রসেসটা একটু ইউটিউবে দেখতে হবে, হ্যাঁ এটা আর কি নিজেদের করে নিতে হবে, মিডল টার্ম প্রসেস। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোনটা নিব, 0.6 নিব, কারণ এটা কিন্তু হবে না, তাহলে আমরা নিব 0.6। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে সুতরাং আমাদের অ্যান্সার গুলা কোনটা কোনটা হবে বলছে, নাইট্রিক অক্সাইড, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা বের করতে, তাহলে ওর ঘনমাত্রাটা কত দেখো তো,
নাইট্রোজেন ডাইঅক্সাইড এই যে এটা দেখো, তাহলে বি মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান, মানটা বসায় দিবা। আর নাইট্রিক অক্সাইডের ঘনমাত্রা বের করতে বলছে, এটা কোনটা, ডি প্লাস এক্স, তাহলে ডি প্লাস এক্স ডিভাইড বাই ওয়ান, এটা বের করে দিবা। বলেন তো আমরা ইনশাল্লাহ পারবো কিনা এই জিনিসগুলা, একটু চ্যাট বক্সে ভাইয়াকে জানান তো কষ্ট করে। আচ্ছা, তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা তাহলে পারবো। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ পারবো। তাহলে বলেন তো ভাই, আমার কিউসিটা অ্যাকচুয়ালি বের মানে কিউসি বা কিউপি এই জিনিসটা অ্যাকচুয়ালি কখন বের করা লাগবে? যখন কি দেওয়া থাকবে বলেন তো? উৎপাদেরও মোল সংখ্যা দেওয়া থাকবে। ওকে, যখন উৎপাদেরও মোল সংখ্যা দেওয়া থাকবে, তাই তো? আচ্ছা হ্যাঁ, একটা 1.6, গুড, 1.6, আরটা হচ্ছে 0.4। ওকে গুড। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি অতনু, এখানে হচ্ছে দিয়ে দিছে তো, যারটা দিছে তারটা, যদি বলতো সবারটা বের করতে তখন সবারটা বের করতাম। হ্যাঁ রে ভাইয়া। আচ্ছা তাহলে বলেন তো ইনশাল্লাহ, তাহলে মিম একটু সমস্যা হয়েছিল, মিম আশা করি বের করতে পারবো তাই না? আরব আশা করি বের করতে পারবো, একটু ভাইয়াকে জানাও। হ্যাঁ, কৌশিক আশা করি বের করতে পারবো ম্যাথ গুলো বুঝে বুঝে, তাই না? ভাইয়া একটু জানাও তো। হ্যাঁ এক্স্যাক্টলি তানভীর, এক্স্যাক্টলি। হ্যাঁ আচ্ছা, তাহলে ভাইয়ারা তোমরা সবাই একটু জানো যে জিনিসগুলো তোমরা বুঝছো কিনা এবং পারবা কিনা। এই তো গুড। হ্যাঁ, তোমরা তাহলে এই ছোট জিনিসগুলো কিন্তু মিডল টার্ম করে ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করবে। হ্যাঁ, ক্যালকুলেটরে কয়েকটা প্রসেস আছে, একটু ইউটিউব ঘাইটো কিভাবে মিডল টার্ম করা হয়, ইউটিউবে লিখলেই হবে। তাহলে আশা করি ইনশাল্লাহ পারবো। তাহলে বলেন তো ভাইয়া, আমরা কিউসি আর কে কিউপি এটা কখন বের করব? যখন, একটু খাতায় লেখো সবাই, কিউসি কিউপি বের করব যখন উৎপাদের মোল দেওয়া থাকবে, উৎপাদের আদি মোল দেওয়া থাকবে। হ্যাঁ লিখে নাও, কিউসি কিউপি বের করব যখন উৎপাদের আদি মোল সংখ্যা দেওয়া থাকবে। হুম, কিউসি কিউপি বের করব যখন উৎপাদের আদি মোল সংখ্যা দেওয়া থাকবে। ওকে, লেখা নাও সবাই, লেখা হইলে সবাই একটা ডি দিও। হ্যাঁ, না না ধ্রুব দেখো, তুমি প্রশ্ন দেখলেই বুঝবো ভাইয়া। হ্যাঁ, সব বোর্ডেই আছে। হ্যাঁ, উল্টা লাগার কিছু নেই, বোর্ডেই আছে দেখো। আচ্ছা, ও আচ্ছা হ্যাঁ, মানটা উল্টা লাগতেছে। হ্যাঁ গুড, মানটা উল্টা আছে। গুড গুড গুড, ভালো কথা। তাহলে এটা হচ্ছে 0.4, এটা হচ্ছে 1.6। আচ্ছা, তাহলে এটা লেখা শেষ। হ্যাঁ গুড, থ্যাংক ইউ ধ্রুব, থ্যাংক ইউ। ওকে, সো তারপর হচ্ছে এটা তাহলে লিখলাম। হ্যাঁ, তাহলে আমরা লিখলাম, তাহলে সবসময় রাখবা। থ্যাংক ইউ ধ্রুব। তো সবসময় হ্যাঁ, দেওয়া না থাকলে আমরা কি বুঝবো? উৎপাদ নাই, বুঝছো তো? তার মানে বিক্রিয়া সম্মুখ দিকে যায়, এটা তো বুঝি আমরা, তাই না? সবাই একটু চ্যাট বক্সে জানাও তো, উৎপাদ দেওয়া না থাকা মানে কি? কিউ জিরো, আর কিউ জিরো মানে কি? কে এর তো কিছু না কিছু ভ্যালু আছে, তো তার মানে বিক্রিয়া সম্মুখমুখী। ওকে আচ্ছা, এবার একটা মজার জিনিস বলি, এরকম কঠিন কনসেপ্ট আসলে অ্যাডমিশনে দেয়, একাডেমিকে কম দেয়, বুঝছো? তো আমাদের অ্যাডমিশনের একটা পড়াও কমপ্লিট হয়ে গেছে, বিলিভ মি, অ্যাডমিশনের একটা বিশাল পার্ট শেষ হয়ে গেছে। হুম, আচ্ছা, একাডেমিকে বা এইচএসসি তে এগুলো খুবই কম আসে, আর কলেজে এগুলো অনেক কম দেয়, দেয়ই না। হ্যাঁ আচ্ছা, তাহলে আশা করি একটু আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, এখন আচ্ছা আমরা একটা নতুন টপিক পড়বো। তাহলে নতুন টপিকটা পড়ার আগে তোমাদের একটা তাহলে 5 মিনিট ব্রেক দিই। তোমরা তাহলে একটা ছোট্ট 5 মিনিট ব্রেক নাও, ব্রেক নিয়ে তারপর নতুন টপিক পড়া শুরু করি। হ্যাঁ, 5 মিনিট ব্রেক। ওকে, তাহলে 5 মিনিট একটু রেস্ট নিয়ে আসো, মাথাগুলো একটু প্রসেস করো। হ্যাঁ, আমি আগের ম্যাটটা খুলে যাই, তোমরা একটু দেখো। ওকে ভাই, একটু পানি টানি খেয়ে আসি।
ওকে পোলাপান, কি খবর, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ভাইয়া কি এখনো গেমিং করেন? হ্যাঁ করি তো। আচ্ছা ভাই, এমসিকিউ সিকিউর করার জন্য পুরো বই পড়া লাগে? হ্যাঁ আসলে লাগে রে ভাইয়া। আহ, কিন্তু পুরো বই না পড়ে কি পারা যাবে? ওই যে যদি টেস্ট পেপার পড়ো, টেস্ট পেপার পড়লে কিন্তু সম্ভব, বুঝছো? টেস্ট পেপারে অনেকগুলো ক খ থাকে, তো ভ্যারিয়েন্ট গুলো থাকে। সাইবার পাঙ্ক খেলা হয়নি এখনো। ওইটা খেলার মতো র্যাম ট্যাম একটু বাড়াইতে হবে রে ভাই। পাবজি খেলেন স্টিল? অনেক দিন খেলা হয় না রে ভাইয়া, অনেক দিন খেলা হয় না, খুব ব্যস্ত সময় যাইতেছে। জিপিইউ এখন রেন্ডার করতেছে 7.5 GB। আচ্ছা, আহ, একদম সেম। আচ্ছা, হ্যাঁ খেলা হয় না, টাইম পাইতেছি না আর কি। যাই হোক, আমাদের মোটামুটি 5 মিনিট শেষ। সরি ভাই, একটু লেট করে ফেলছি, ওয়াশরুমে গেছিলাম। তো যাই হোক, তো তোমরা সবাই ভাইয়াকে একটা ছোট্ট একটা ফিডব্যাক দিয়ে দাও যে আমি একটু তোমাদেরকে ঘুরে আনি। হ্যাঁ, প্রথম থেকে ঘুরে আনি। দেখো, এখানে আমরা উৎপাদ 0 ধরতাম, তাই কিউপি কিউসি মানে কিছুই বের করা লাগতো না, কেপি ডিরেক্ট বের করতাম। দেন আমরা কিউপি কিউসি কনসেপ্টটা শিখলাম। দেন হচ্ছে আমরা খেয়াল করো, ওই যে দেখলাম সম্মুখমুখী হইলে কি হয়, পশ্চাৎমুখী হইলে কি হয়, প্লাস মাইনাসের একটা পার্থক্য হয়। দেন হচ্ছে আমরা কি করছি, যে দেখো এই যে এই কিউপি কিউসি দিয়ে আমরা বের করলাম ফরওয়ার্ড কোনটা ব্যাকওয়ার্ড কোনটা, দেন সে অনুযায়ী ম্যাথ করছি এবং এক্স এর দুইটা মান আসে, কোনটা অ্যাকুরেট সেটা ইউজ করা শিখছি। দেন এটাও অ্যাকুরেট ইউজ করা শিখছি। হ্যাঁ, তো আশা করি কেপি কেসি আর কিউপি কিউসি নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, তাই না? বলো তো একটু চ্যাট বক্সে সবাই কুইকলি। পাবজি বাজে গেম, হ্যাঁ আসলে। আচ্ছা, ইন্টারে খেলা উচিত, হ্যাঁ গেম খেলা যে কোনো সময় যে কোনো বয়সের জন্য ভালো। হ্যাঁ, তাহলে বলো তো কেপিকেসি আর কিউপিকেসি নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, তাই না? মানে ইনশাল্লাহ ইনশাল্লাহ সব পারবো, তাই না? আচ্ছা, নীলিমা কি না লিখছো নাকি পারবা বলো তো? আমি বুঝিনি। আচ্ছা, তাহলে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, গুড, ইনশাল্লাহ গুড। সো এই তো, তো চলো এবার পড়া শুরু করবো আবার নতুন করে। এখন হচ্ছে একটা নিউ কনসেপ্ট শুরু হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের মনে করো অম্লক্ষার মতবাদ। হ্যাঁ, অম্লক্ষার মতবাদ, প্রবলেম নাই ভাইয়া, গুড, ভেরি গুড। তো এখন আমরা পড়বো হচ্ছে অম্লক্ষার মতবাদ। তো এটাতে দেখো কয়েকটা কথাবার্তা লেখা আছে, তোমরা একটু রিডিং পড়ো। রিডিং পড়ে দেখো আসলে কি লিখতেছে। দেখো, 3জন মানুষ মতবাদ দিছিল কিন্তু, বুঝছো? 3জন মানুষ মতবাদ দিছে। ফার্স্টটা মতবাদ কে দিছে দেখো, আরহেনিয়াস। কি বলছে? জলীয় দ্রবণে মানে এসিড কারা আর ক্ষার কারা, এরকম মতবাদ আর কি। জলীয় দ্রবণে যারা H+ দান করে তারা অ্যাসিড, যারা OH- দান করে তারা হচ্ছে ক্ষার। ঠিক আছে? তারপর ব্রনস্টেড লাউরি হচ্ছে কি বলছে, যারা H+ দান করে তারা অ্যাসিড, আর যারা H+ গ্রহণ করে তারা ক্ষার। আর লুইস বলছে কি, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যাসিড, আর যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে ক্ষার। ঠিক আছে, এরকম কয়েকটা কথাবার্তা লেখা আছে। আগে তোমরা 1 মিনিট পড়ো, তারপর তোমাদেরকে আমি এক্সাম্পল সহ দেখাচ্ছি। তোমরা আগে 1 মিনিট দেখো এখানে কি লিখছে। আচ্ছা, তাহলে মোটামুটি তোমরা আশা করি দেখছো। হ্যাঁ, 9-10-এ আরহেনিয়াসটা পড়ছিল। হ্যাঁ, তো দেখো, মনে করো ভাইয়া এইচসিএল, এইচসিএল কিন্তু একটা অ্যাসিড, কারণ ও কি করে, এইচসিএল কে ভাঙলে একটা H+ আর কি তৈরি হয়, Cl-, মানে H+ ত্যাগ করতে পারে। আবার কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, ও একটা ক্ষার। কেন? কারণ ও কি ত্যাগ করে, ও হচ্ছে OH- ত্যাগ করে, তাহলে ও একটা ক্ষার। ঠিক তেমনি ব্রনস্টেড লাউরি কি বলছিল, মনে করো আমার কাছে আছে একটা HCl, ও যদি H+ ত্যাগ করে তাহলে ও হচ্ছে একটা অ্যাসিড। আর মনে করো আমার কাছে আছে একটা, মনে করো Cl-, ও একটা H+ গ্রহণ করে। হ্যাঁ, তাহলে এই যে Cl-টা কিন্তু ক্ষার, বুঝছো? Cl-টা কিন্তু ক্ষার, এটা হচ্ছে ঘটনা। আর লুইসটা কি, লুইসটা নিয়ে তোমাদের একটু টেনশন কাজ করে, তো লুইসটা নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, লুইসটা নিয়ে আমরা পড়াশোনা করব। ওকে, সো চলো আমরা লুইসটা নিয়ে একটু পড়াশোনা করি। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। ব্রনস্টেড লাউরি দেখছো শুধুমাত্র H+ দিয়েই তুলনা করছে, এজন্য এটাকে প্রোটনীয় মতবাদও বলা হয় বা প্রোটনিক মতবাদও বলা হয়, কারণ সে প্রোটন দিয়েই তুলনা করছে। প্রোটনিক মতবাদ, ঠিক আছে, প্রোটনিক মতবাদও বলা হয়। ওকে, H+ ছাড়া মানে অ্যাসিড, আর H+ গ্রহণ করা মানে ক্ষার। ঠিক আছে, এই। ওকে, সো চলো আমরা একটু সামনের দিকে যাই। H+ হচ্ছে আমার একটা প্যারামিটার তুলনা করার জন্য। হ্যাঁ, এবার দেখো লুইসটা দেখাই তোমাদের। বলো তো ভাইয়া, ধাতু, দাঁড়াও তোমাদের আগে জারণ বিজারণ শিখাই একটু, আশা করি মনে আছে। জারণ বিজারণ,
জারণ মানে কি ভাইয়া? ইলেকট্রন ছাড়ন। আর বিজারণ মানে ভাইয়া ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন ছাড়ে কে ভাইয়া? ধাতু। ইলেকট্রন গ্রহণ করে কে? অধাতু। হ্যাঁ, তাহলে ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, ধাতু তাহলে কি গঠন করে বলো তো? এসিড না ক্ষার? তোমরা জানো ধাতু কিন্তু ক্ষার গঠন করে, কারণ ধাতুরা ক্ষারধর্মী হয়। আর অধাতুরা গঠন করে হচ্ছে ভাইয়া এসিড। তাহলে ব্যাপারটা খেয়াল করছো, ইলেকট্রন ছাড়লে হয় আসলে ক্ষার, আর ইলেকট্রন গ্রহণ করলে হয় আসলে এসিড। ব্যাপারটা বুঝছি? ইলেকট্রন ছাড়লে হয় ক্ষার, ইলেকট্রন গ্রহণ করলে হয় কি ভাইয়া? এসিড। তাহলে একটু খেয়াল করো, ইলেকট্রন ছাড়তে পারবে কারা? যাদের অষ্টক বেশি আছে, মানে 8টার বেশি ইলেকট্রন আছে, অথবা মুক্ত জোর আছে। মুক্ত জোর কিন্তু পড়ছিল, ওই যে এক্সট্রা ইলেকট্রন, মুক্ত জোর ইলেকট্রন আছে তারা। আর ইলেকট্রন গ্রহণ করবে কারা বলতো? যাদের অষ্টক কি আছে? কম। ঠিক না? এই কনসেপ্ট গুলো কি আমরা বুঝি বলতো? এই কনসেপ্ট গুলো আশা করি আমরা বুঝি। অতনু এটা জাস্ট ওই যে ইয়া করার জন্য, তুলনা করার জন্য আর কি, বুঝছো তো? এই ইলেকট্রনই আসলে যায় এই আর কি। তাহলে এইটুক কনসেপ্ট আশা করি বুঝি। তা চলো কুইকলি কুইকলি কয়েকটা জিনিস পড়ে ফেলি। অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে মুক্তজোর আছে। এটা কি অ্যাসিড না ক্ষার বলো? কুইক, এটা অ্যাসিড না ক্ষার? এটাকে বলবো আমরা লুইস ক্ষার। ওকে, এটাকে বলবো আমরা লুইস ক্ষার। আচ্ছা, গুড, ভেরি গুড। পানি, পানিতে কিন্তু মুক্তজোর 2টা, তাহলে এটার আমরা কি বলবো বলো? লুইস ক্ষার। ওকে, তারপর মনে করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা কিন্তু অষ্টকের কম আছে, দেখো টোটাল 6টা ইলেকট্রন শেষ কক্ষপথে, অষ্টকের কম, তাহলে এটাতে আমরা কি বলবো? লুইস অ্যাসিড। হ্যাঁ, এটাকে বলবো হচ্ছে লুইস অ্যাসিড বা অ্যাসিড, জাস্ট অ্যাসিড বললেই হবে, ঠিক আছে? অ্যাসিড বললেই হবে। তারপর মনে করো BF3, এটাও তো কিন্তু 6টা ইলেকট্রন, তো এটারও বলতে পারো হচ্ছে অ্যাসিড, লুইস অ্যাসিড। হ্যাঁ, লুইস অ্যাসিড বা জাস্ট অ্যাসিড বলতে পারো, সমস্যা নাই। তাহলে তোমাদের জিজ্ঞেস করি SF6, এটা কি হবে? দেখো, সালফারের সাথে 6টা ফ্লোরিনের বন্ধন হয়েছে, তাহলে 12টা ইলেকট্রন, অষ্টকের বেশি আছে, তাহলে এটা কি হবে বলো? লুইস ক্ষার। গুড, ভেরি গুড, এই তো লক্ষ্মী বাচ্চা কাচ্চা আমার। গুড, এটা হচ্ছে লুইস ক্ষার। এই তো হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি লুইস অ্যাসিড, লুইস ক্ষার চেনার উপায়। হ্যাঁ, সায়েন্টিস্টের নাম দিলে ভালো আর কি, এই আর কিছু না, অত প্যারানোর কিছু নেই, না দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে থ্যাংক ইউ আপনাদের সবাইকে জিনিসটা বোঝার জন্য এবং পারার জন্য। এবার তাহলে একটু চলো সামনের দিকে আসি। দেখো, এইবার আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার। হ্যাঁ, অনুবন্ধী মানে কি? অনুবন্ধী মানে হচ্ছে উল্টা। হ্যাঁ, অষ্টক সম্প্রসারণ সব বেজ, এক্স্যাক্টলি আরাপ, এক্স্যাক্টলি। আচ্ছা, দেখো, অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী ক্ষার, এটার মানে কি জানো? অনুবন্ধী মানে উল্টা জিনিস থেকে তৈরি হয়েছে। তো চলো একটা এক্সাম্পল দেখি। দেখো, HCl, এটা আমরা সবাই জানি, এটা কি রে ভাইয়া? এটা হচ্ছে অ্যাসিড। আচ্ছা, প্লাস এটার সাথে যদি আমি একটা অ্যামোনিয়ার বিক্রিয়া করাই, অ্যামোনিয়া কি বলেন? একটু আগে শিখছি, অ্যাসিড না ক্ষার? অ্যামোনিয়া কিন্তু ক্ষার, তাই না? আচ্ছা, অ্যামোনিয়া হচ্ছে মনে করো ক্ষার, লিখলাম। এরা বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো খেয়াল করেন, আমরা কিন্তু একটু আগেই পড়ছিলাম, যেই বেটা H+ ত্যাগ করতে পারে সে কি হয়? অ্যাসিড হয়, তাই না? তাহলে এটা একটা অ্যাসিড, কারণ সে H+ ত্যাগ করতে পারে, তাহলে এটা একটা অ্যাসিড। আর যে একটা H+ গ্রহণ করতে পারে সে কি হয়? ক্ষার হয়, এটাও কিন্তু আমরা পড়ছি, তাহলে এটা হচ্ছে একটা ক্ষার। এইটুক পর্যন্ত এইটুক পর্যন্ত তো সবাই বুঝছি, তাই না? এইটুক পর্যন্ত যা যা বলছি, এরপরে কথা পরে বলবো। এইটুক পর্যন্ত যা যা বুঝছি তা তো বুঝছি, তাই না? অতনু এটা জাস্ট ওই যে তুলনা করার জন্য বলে আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইলেকট্রনই যাতায়াত করে। হ্যাঁ, আচ্ছা, এইটুক বলো, এইটুক পর্যন্ত তো বুঝছি, তাই না? গুড, এইটুক পর্যন্ত বুঝলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, দেখো, এই এসিডটা থেকে এই ক্ষারের তৈরি হয়েছে, এজন্য এটাকে বলা হয় ওই এসিডের অনুবন্ধী ক্ষার। ঠিক তেমনি এই ক্ষার থেকে এই অ্যাসিডের তৈরি হয়েছে, এজন্য এটাকে বলা হয় অনুবন্ধী অ্যাসিড। তুমি যদি উল্টাভাবে বিক্রিয়াটা চিন্তা করতা, এই অ্যাসিড থেকে এই ক্ষারটা তৈরি হয়েছে, তাহলে এটাকে বলবো অনুবন্ধী ক্ষার। এই ক্ষারটা থেকে এই অ্যাসিডটা তৈরি হয়েছে, তাহলে এটাকে বলবো হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। মানে কি? মানে হচ্ছে, যদি কোনো ক্ষার কোনো একটা অ্যাসিড থেকে তৈরি হয়,
তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলে। ঠিক তেমনি যদি কোনো অ্যাসিড একটি ক্ষার থেকে তৈরি হয় তাকে ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বলে। বুঝছো তো? একই কথা, একই কথা। এজন্যই বলছো যে বিপরীত হইলেই যে অনুবন্ধী ব্যাপারটা আসে, আর অনুবন্ধী অ্যাসিড ক্ষার যে একসাথে থাকে ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা আসে, অনেক আসে। অনুবন্ধী অ্যাসিড ক্ষার একই সাথে থাকে, ব্যাখ্যা করো। হ্যাঁ, তাহলে ভাইয়া যখন এটা আসবে তখন শুধু এই কথা, অনুবন্ধী মানে উল্টা, উল্টা, উল্টা বিপরীত বৈশিষ্ট্য বোঝায়। তাহলে যখন এই প্রশ্নটা আসবে অনুবন্ধী অ্যাসিড ক্ষার একত্রে থাকে ব্যাখ্যা করো, তখন ভাইয়া এই সমীকরণটা লিখে এইভাবে ব্যাখ্যা করবো। ওকে, আমি আরেকবার বলি। হ্যাঁ, যখন কোনো ক্ষার কোনো অ্যাসিড থেকে তৈরি হয়, উল্টা জিনিস থেকে তৈরি হয়, তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার বলে। আবার যখন কোনো অ্যাসিড একটা ক্ষার থেকে তৈরি হয় তাকে ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বলা হয়। বুঝতে পারছি ব্যাপারগুলো সবাই? এখন তানভীর বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক্সও আছে, গুড, ওরকমই উল্টা। হ্যাঁ, তো ব্যাপারটা কি আমরা সবাই বুঝতে পারছি? অনুবন্ধী অ্যাসিড ক্ষার ব্যাপারটা, আর অ্যাসিড ক্ষার একসাথে থাকা মানেই হচ্ছে অনুবন্ধী অ্যাসিড ক্ষার একসাথে থাকবে অলওয়েজ। ওকে, আচ্ছা, তাহলে সবাই একটু রেসপন্স করো যে ব্যাপারটা বুঝছো নাকি। ক্ষার ক্ষারক একই কথা, এখানে এইখানে ওইটা একটা 9-10-এর প্যারা দেওয়ার ব্যাপার ছিল। হ্যাঁ, এইখানে আমরা তো একটা প্যারা দিই না, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা, তো এটা বুঝছি, গুড, ভেরি গুড, লক্ষ্মী বাচ্চাগুলা। তো চলো এবার সামনের দিকে যাই। দেখো, এখন আমরা পড়বো বিয়োজন ধ্রুবক। এখন হোয়াট ইজ বিয়োজন ধ্রুবক? বিয়োজন ধ্রুবক মানে হচ্ছে, আমরা ওই যে কেসি পড়ছিলাম না রে ভাইয়া, মনে পড়ে? কেসি, ওই কেসি মানে কি ছিল? উৎপাদ বাই বিক্রিয়ক। ওই এসিডের জন্য লিখতাম কে এ, আর ক্ষারের জন্য লিখবো কে বি, আর কিচ্ছুই না। মানে এটা হচ্ছে কেসি অফ এসিড, সহজ কথা। তো এটাকে লেখা হয় আর কি, এসিডের জন্য লেখা হয় কে এ, তাহলে ক্ষারের জন্য কি লিখবো? কে বি, সিম্পল। বুঝছো তো? তাহলে দেখো এই যে উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। হ্যাঁ, এই পৃষ্ঠাটা বুঝলে সবাই ডি দাও, জাস্ট ডি। দেখো কি লিখছি, সিম্পল সিম্পল কথাবার্তা। হ্যাঁ, কোনো প্যাসপুস দিব না আজকে, সহজ সহজ জিনিস। আচ্ছা, সবাই সবার রেসপন্স দেখবো। দেখো, মানে কেসি আমরা তো বের করতে পারি উৎপাদনের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। ওকে, তো কে এটা কি আসলে এখানে অ্যাসিডেরটা বের করতেছি না, কারণ অ্যাসিডটা এখানে কি হচ্ছে ভাইয়া? বিয়োজিত হচ্ছে। তো এই কারণে এটাকে আমরা লিখছি হচ্ছে কে এ, এ দিয়ে অ্যাসিড বুঝায়। এখন কি বুঝতে পারছি সঞ্জিদা? আশা করি বুঝছো। হ্যাঁ, ওকে। সো চলো এবার একটু সামনের দিকে যাই। এটা যদি বুঝে থাকি তাহলে এটা অবশ্যই বুঝে গেছি। এটা কার জন্য? দেখো, ক্ষারকের জন্য। ক্ষারকের বিয়োজন হয়েছে, তাহলে দেখো কেসি অফ ক্ষারক, কেসি অফ ক্ষার। এজন্য জিনিসটা কি হয়েছে? কে বি, বি দিয়ে বোঝায় বেইজ, তাই না? এ দিয়ে বোঝায় অ্যাসিড, আর বি দিয়ে বোঝায় ভাইয়া বেইজ। ওকে, ক্লিয়ার? এটা বুঝে গেছি না? সবাই একটু চ্যাট বক্সে লিখে দিও যে ছোট্ট করে। সিম্পল সিম্পল জিনিস কিন্তু, হ্যাঁ একটু পরে আসল খেলা শুরু হবে। এখানে আপাতত ছোট ছোট জিনিস দেখি আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে ছোট ছোট জিনিস দেখলাম আমরা। এইচ এ, এইচ জিনিসগুলো কি আমি বলি, মনে করো এ যদি হয় মনে করো ক্লোরাইড, তাহলে এইচ এ কি হবে? এইচসিএল, ওইটা আর কি, এইচ এইচসিএল এটাই। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো তৌফিক। হ্যাঁ, সেম সেম জিনিস ভাইয়া, এইচ এ আর এইচ সেম। আচ্ছা, তো চলো এবার একটু সামনের দিকে আসি। দেখো, আমার কাছে কে এ আছে, আমার কাছে কে বি আছে। চলো দুইটা গুণ করে দিই। হ্যাঁ, গুণ করে দিই, কোনো কাজ না পেলে গুণ করে দিবা। চলো গুণ করে দিই। এইচ থ্রি ও প্লাস এ মাইনাস বাই এইচ এ ইন্টু এইচ টু ও ইন্টু এইচ এ, এক মিনিট, এইচ এ ও এইচ মাইনাস ডিভাইড বাই এ মাইনাস এইচ টু। দেখো, খেয়াল করে দেখো, এইচ এ কাটা, এ এ কাটা, আর এই এইচ থ্রিও মানে কি আসলে বলতো? এইচ থ্রিও মানে এইচ টু ও আর এইচ প্লাস, এমনি লেখা যায় না? আমরা তো জানি যে এইচ থ্রিও মানে কি আসলে এইচ টু ও প্লাস এ প্লাস, এটা তো লেখা যায় তাই না রে ভাইয়া? এটা তো আমরা সবাই জানি। তো ওইটাকে গুণ আকারে লিখে ফেললাম, আর নিচে থাকলো তাহলে কি? এইচ টু আর এইচ টু, এটা এটা কেটে দিলাম। তাহলে দেখো তো, কে এ ইন্টু কে বি, এটা আসলে কি থাকলো আমার কাছে? এইচ প্লাস ও এইচ মাইনাস ডিভাইড বাই এইচ টু। আচ্ছা, এবার ভাইজানেরা আপনারা একটু সুন্দর মতো দেখেন, এই জিনিসটা আসলে কার কেসি? এটাকে কেসি অফ ওয়াটার বলা যায় না? বুঝেন?
কারণ পানিকে ভাঙলে কি এই জিনিসটা পাওয়া যায় না, এইচ প্লাস আর ওএইচ মাইনাস, বলা যায়? বলেন, চ্যাট বক্সে বলেন, এটা কি আসলে কেসি অফ ওয়াটার বলা যায় না? দেখছেন ব্যাপারগুলো যে কত মজার আর কত একটা একটার সাথে রিলেটেড, আমরা তো খুদাই মুখস্থ করি, আসলে জিনিসগুলো কত মজার। তাহলে আমরা ভাইয়া আমরা কি বলতে পারি যে কে এ ইন্টু কে বি ইকুয়াল টু কে ডাব্লিউ, বলতে পারি? সিম্পল, তাহলে এটা আমরা বলতে পারি। ওকে, এই যে দুইবার এস টু, এই যে এখানে একটা এস টু ছিল, এখানে একটা এস টু ছিল, খেয়াল করছো ভাইয়া? এই কারণে মিম। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো কে এ ইন্টু কে বি ইকুয়াল টু কে ডাব্লিউ, তাহলে উভয় পক্ষে যে মাইনাস লগ নাও, মাইনাস লগ কে ইন্টু কে বি ইকুয়াল টু মাইনাস লগ অফ কে ডাব্লিউ। তাহলে কি হয়, হ্যাঁ কে ডাব্লিউ কনস্ট্যান্ট কিনা একটু পরে দেখতেছি। হ্যাঁ, তাহলে দেখো মাইনাস লগ অফ কে এ প্লাস মাইনাস লগ অফ কে বি ইকুয়াল টু মাইনাস লগ অফ কে ডাব্লিউ। তাহলে দেখো এটাকে কি লেখা যায়, পি কে এ প্লাস পি কে বি ইকুয়াল টু পি কে ডাব্লিউ, মনে আছে এটা? আচ্ছা, দেখো এই দেখো সিম্পল। সাবিহা এ হচ্ছে যে একটা অ্যানায়ন, এটা কিন্তু ওই যে আগের পৃষ্ঠায় পড়ে আসলাম আমরা, হ্যাঁ ওই যে কে এ কে বি, বুঝছো ওইগুলা। তো এই সম্পর্কগুলো তো আশা করি তোমাদের মনে আছে যে মাইনাস লগ অফ ক ইকুয়াল টু পি অফ ক, হ্যাঁ ওই যে পিএইচ এর সূত্রগুলা এই। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় তোমরা পুরোটা আগে একটু দেখো। হ্যাঁ, পিটা মনে থাকার কোনো দরকার নেই, আমি পুরোটা পরে বলতেছি, আগে পুরোটা একটু পড়ো তোমরা, 1 মিনিট পড়ো, আমি একটু পরে বলবো। হ্যাঁ, বিশ্বাস রাখো ভাইয়ার উপর, বুঝবা। 1 মিনিট পুরোটা একটু পড়ো। ঠান্ডা মাথায় পুরোটা একটু পড়ো। না 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 না, যেরকম আছে প্রিমা, হ্যাঁ এরকমই। আচ্ছা, তাহলে আমি পুরোটা আরেকবার বলি। উপরে ভাইয়া প্রথমে যে কথাটা লিখছি, হ্যাঁ এই যে আমি তোমাদের দেখাই, এই যে এইখানটায় এটা হচ্ছে ভাই আমাদের কে এ, হ্যাঁ কে এ এসিডের বিয়োজন ধ্রুবক, ওকে। কে বিটা হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক, একটু আগে দেখাইলাম। তাহলে এই দুইটা গুণ করে দিছি, গুণ করে আমরা কি করছি, এই এইচ থ্রিওটাকে ভেঙে আবার কি আসছে, এইচ টু আর এইচ, ঠিক আছে। সুন্দর মতো এটা কাটাকাটি করলাম, কাটাকাটি করে দেখলাম এটা অনেকটা পানির কেসির মতো আসে। তাহলে আমরা বলতে পারি কে এ আর কে বি কে গুণ করলে পানিরটা সমান হয়। আচ্ছা, তোমাদের আশা করি মনে আছে মাইনাস লগ অফ এইচ ইকুয়াল টু আমরা কি বলতাম, পিএইচ বলতাম না? এটা কি চাপ ছিল নাকি পাওয়ার ছিল, মনে আছে? পাওয়ার অফ হাইড্রোজেন বা পুজেন্স অফ হাইড্রোজেন এরকম বলতো। এটা কি মনে আছে? একটু চ্যাট বক্সে বলো তো। পিএইচ মানে যে মাইনাস লগ অফ এইচ, মনে আছে না? এখন বুঝছো এটা কোন পি? হ্যাঁ, এ দেখছো, বলছিলাম বিশ্বাস রাখো ভাইয়ার উপর, ভাইয়া বলবো। হ্যাঁ, নো টেনশন। এটা দেখো কোন পি, এটা হচ্ছে ওই যে পিএইচ এর পি, ঠিক আছে, পাওয়ার অফ হাইড্রোজেন ওইটা। হ্যাঁ, এটা নিয়ে টেনশনের কোনো রিজন নাই, এটা নিয়ে পুরো আমাদের আলাদা লেকচারই আছে এরপর একটা। আচ্ছা, এটা কিন্তু ইয়াতে 19ই ছিল। হ্যাঁ, পিএইচ মানে কি, পি টু দি পাওয়ার এইচ, এখানে পি দিয়ে কি বোঝায়, পাওয়ার অফ হাইড্রোজেন বা পুজেন্স অফ হাইড্রোজেন। হ্যাঁ, আচ্ছা, তো খেয়াল করো, এই জন্যই আমরা কি উভয় পক্ষে মাইনাস লগ দিয়ে গুণ করলেই তো আমরা পি পাই, তাই তো। তো এই জন্য দেখো মাইনাস লগ দিয়ে গুণ করছি, মাইনাস লগ দিয়ে গুণ করে এরকম একটা জিনিস পাইছি, ঠিক আছে। এই হইলো ঘটনা। তাহলে পি টু দি পাওয়ার কে এ প্লাস পি টু দি পাওয়ার কে বি ইকুয়াল টু পি টু দি পাওয়ার কে ডাব্লিউ, সহজ কথা। হ্যাঁ, এইখান থেকে এইখানে আসছে সমীকরণটা। ওকে, এখন কি সবাই বুঝতে পারছি আমরা যে মাইনাস লগ কেন নিছি, পি কেমনে আসছে কি না আসছে, এটাকে অলসো পিএইচ এর সাথে রিলেট করায় পড়াইলাম আর কি। ওকে, আচ্ছা, সবাই একটু জানাও যে এখন বুঝছো কিনা। শৈশব আশা করি ব্যাপারটা একটু রিলেট করতে পারতেছো ভাইয়া, যে জিনিসটা কিন্তু পিএইচ এর সাথে রিলেটেড। হ্যাঁ, এই, আর অবশ্য নেক্সট ক্লাস পুরোটাই পিএইচ নিয়ে, সো এটা টেনশন নেওয়ার কোনো রিজনই নেই। হ্যাঁ, পুরোটা এমনি পিএইচ নিয়ে পড়াশোনা করবো। হ্যাঁ, আচ্ছা গুড, তাহলে এটা গেল। এরপর দেখো, এবার আসি কে ডাব্লিউ। কে ডাব্লিউ ওই যে পানিটাকে যে আমরা আয়নিক গুণফল হিসেবে কাউন্ট করতে পারি, বুঝছো, কে ডাব্লিউ ইকুয়াল টু কে আইপি অফ পানি, এটাও আমরা কাউন্ট করতে পারি চাইলে। তাহলে তখন আমরা কি করি, ওই যে পানির ঘনমাত্রা তো ফিক্স থাকে না, এটা তো আমরা জানি। তো এই কারণে দেখো তাদের আয়নিক গুণফলের মান আমরা নেই। তাহলে কে ডাব্লিউ এর মান 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরীক্ষাগারে মেপে দেখা হয়েছে, এটার মান হচ্ছে 10⁻⁻14। পরীক্ষাগারে মেপে দেখা হয়েছে, এটার মান হচ্ছে 10⁻⁻14। আবার দেখো তাপমাত্রা বাড়ার সাথে সাথে
কে এর মানও বাড়তে থাকে। মনে আছে তাপমাত্রার সাথে কে এর যে সম্পর্ক, এটা যে আরহেনিয়াস, ভেন্ট হফ, এগুলোতে পড়ছিলাম। কিছুটা কি মনে পড়ে বলো তো? তাপমাত্রার সাথে কে এর সম্পর্ক, আরহেনিয়াস, ভেন্ট হফ, এগুলোতে পড়ছিলাম, বলো তো? মনে নেই? আমরা যে পড়ছিলাম, হ্যাঁ, আরহেনিয়াস, ভেন্ট হফ, গুড। তো দেখো তাপমাত্রা যত বাড়াই তত হচ্ছে কে ডাব্লিউ বাড়তে থাকবে, ঠিক আছে? হালকা একটু মনে থাকলেই হবে, হ্যাঁ, নামগুলো মনে পড়লেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, না একক জাতীয় কিছু দেওয়ার দরকার নেই আসলে, হ্যাঁ, একক দিও না, জাস্ট এটা আমি দিছি তোমাদের জানার জন্য, এই আর কি। হ্যাঁ, তাহলে দেখো আমরা তাহলে অ্যাকচুয়ালি বলতে পারি যে পি কে এ প্লাস পি কে বি ইকুয়াল টু পি কে ডাব্লিউ। এটা তো একটু আগে পড়লাম। এটার সূত্র হচ্ছে পি কে এ প্লাস পি কে বি ইকুয়াল টু হবে 14। যেমনটা তোমরা পড়ছো পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। তাহলে বুঝতে পারতেছো যে অ্যাসিডের সাথে যে পিএইচটা রিলেটেড আর ক্ষারের সাথে যে এই যে পিওএইচটা রিলেটেড, খেয়াল করছো না কত সুন্দর মিলে যায়? হ্যাঁ, আবার দেখো কে ডাব্লিউ দেওয়া আছে হচ্ছে 10⁻⁻14। তাহলে মাইনাস লগ অফ কে ডাব্লিউ তাহলে কত হবে? মাইনাস লগ অফ 10⁻⁻14। তাহলে পি কে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 14। এই যে এই কারণে লিখছি, দেখো এই কারণে পি কে ডাব্লিউ এর মান 14 লিখছি। এবার বুঝছো 14 কোত্থেকে আসছে? এবার দেখো 14 কোত্থেকে আসছে, ঠিক আছে? এই কারণে, এজন্য আমি ডানে লিখে দিছি যাতে কনফিউজ না হও। হ্যাঁ, আচ্ছা, তো এখানে জাস্ট কয়েকটা একটু মৌখিক মৌখিক ব্যাপার স্যাপার আছে। হুম, তো চলো পরের স্লাইডটা একটু যাই। বলো তো এটার কোনটা অ্যান্সার হবে? পোলটা লঞ্চ করে দিই, দেখি তোমাদের মনে আছে কিনা, মাত্র পড়েছি কিন্তু। হ্যাঁ, টিং 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 টিং, দেখি তোমাদের কত মনে আছে, 1 মিনিট সময়। ওকে, তাহলে হচ্ছে পোলটা এন্ড করতেছি, 1 মিনিট সময় আমাদের শেষ। দেখো আমাদের মোটামুটি 75% মানুষ রাইট অ্যান্সার দিছো, চমৎকার, থ্যাংক ইউ আমার বাচ্চা কাচ্চাগুলো, থ্যাংক ইউ। তো তোমরা যেটা জানো সেটা হচ্ছে কে ইন্টু কে বি, এই দুইটা হচ্ছে কে ডাব্লিউ, আর পি কে এ প্লাস পি কে বি ইকুয়াল টু হচ্ছে পি কে ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এইটা ঠিক আছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, গুড, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, কিয়াফাত দেখো, এই যে কিয়াফাত দেখাইলাম, এই দেখো। ওকে, স্লাইড একটু গেলাম। তো মোটামুটি তোমরা মোটামুটি 75% মানুষ পারছো, থ্যাংক ইউ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মী বাচ্চার মতো সবগুলো পড়ছো, মনোযোগ দিয়ে শুনছো, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, তো চলো এবার একটু সামনের দিকে আসি। দেখো এখন এটার অ্যান্সারটা তোমরা পারবা না। অ্যামোনিয়াম কনজুগেট অম্ল, কনজুগেট মানে হচ্ছে অনুবন্ধী, অনুবন্ধী অ্যামোনিয়ার মান কে এ ইকুয়াল টু এত হলে কে বি এর মান কত? এটা কি পারবা বলো তো? কে এ দেওয়া আছে হচ্ছে 5.8 ইন্টু 10⁻⁻10। তাহলে কে বি কত? আর আমরা কি জানি, কে এ ইন্টু কে বি ইকুয়াল টু কে ডাব্লিউ, কে ডাব্লিউ এর মান কত? 10⁻⁻14। তাহলে সুতরাং কে বি ইকুয়াল টু কি হবে? 10⁻⁻14 ডিভাইড বাই 5.8 ইন্টু 10⁻⁻10। বুঝছো না জিনিসটা? ইজি না ভাইয়া, বলো তো সবাই একটু চ্যাট বক্সে। পড়তে কঠিন কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা অনেক ইজি না? এই, তাহলে আশা করি আমরা সবাই জিনিসগুলো পারবো। হ্যাঁ, আমি তাও অ্যান্সারটা লিখে দিই যাতে তোমাদের সবার জন্য সুবিধা হয়। ধরো ক্যালকুলেট করে নিই, 5.8 ইন্টু 10⁻10। তো তোমাদের অ্যান্সার হচ্ছে হবে, হ্যাঁ, কে ডাব্লিউটা মুখস্থ, হ্যাঁ কনস্ট্যান্ট তো ভাইয়া, 1.724 ইন্টু 10⁻⁻5। ওকে, তাহলে সবাই আশা করি আমরা পারবো, তাই তো? ইজি আছে। ওকে, তাহলে হচ্ছে এই কনসেপ্টটা তাহলে আমরা আশা করি শিখছি, এবং আশা করি ইনশাল্লাহ আমরা সবাই পারবো। ভেরি গুড, এই তো শেষ। এবার আসি সামনে, চলেন। আচ্ছা, এখন আমরা নতুন একটা সূত্র পড়বো, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, মনোযোগ দিয়ে শুনো। হুম, এখন আমরা লঘু অ্যাসিড কাকে বলে এটা একটু শিখবো।
আচ্ছা, দুর্বল অ্যাসিড যেটাকে বলে আর কি, অ্যাকচুয়ালি দেখো CH3 COOH, এটা যদি ভাঙে তাহলে CH3 COO মাইনাস প্লাস H প্লাস। তো এটা শুরুতে ধরে নাও 1, এটা 0, এটা 0। তাহলে দেখো ক্ষয় ক্ষয় কতটুকু হয়েছে, -x, এটা +x, এটা +x, তাহলে অবশিষ্ট কতটুকু আছে, 1 - x, এটা +x, এটা +x। আর দেখো আলফা ইকুয়াল টু আমরা কি জানি, x/a ইকুয়াল টু x/1 ইকুয়াল টু x। তাহলে আলফা আর এক্স কে সমান ধরা যায় যদি আদিমূল 1 হয়, তাই তো? তাহলে এটাকে আমরা সুন্দর করে এইভাবে লিখতে পারি যে -α 1 - আলফা, এটাকে লেখা যায় প্লাস আলফা, এটাকেও লেখা যায় +α প্লাস আলফা। আচ্ছা, ওকে, তো মনোযোগ দিয়ে শোনো। দুর্বল অম্ল কারা? দুর্বল অম্ল হচ্ছে সকল COOH রা জৈব অ্যাসিড প্লাস কার্বনিক অ্যাসিড H2CO3, এরা হচ্ছে দুর্বল অম্ল। দুর্বল কেন বলা হয় বলো তো? তারা কি সহজে ভাঙতে পারে নাকি পারে না? বলো, তারা কি সহজে ভাঙতে পারে নাকি পারে না? দুর্বল কেন বলা হয়? দুর্বল মানে কি? দুর্বল মানে আসলে তারা ভাঙতে পারে না, ঠিক আছে? তারা ভাঙতে পারে না। দুর্বল মানে তারা ভাঙতে পারে না। তার মানে আমি লিখে দিই, এরা সহজে বিয়োজিত হয় না, বিয়োজিত হয় না। ওকে, এরা সহজে বিয়োজিত হয় না। সুতরাং তাদের আলফার মানটা হচ্ছে অনেকটা শূন্যের কাছাকাছি থাকে, অনেকটা শূন্যের কাছাকাছি থাকে, খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়, ঠিক আছে? খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়। আচ্ছা, ওকে, তোমাদের একটা মজার জিনিস বলি। 1 মোলার বা 1 সি বলতে কি বোঝায়? সি তো ঘনমাত্রা, আসলে এটা দিয়ে বোঝায় আসলে 1 মোলার বা 1 মোল/লিটার। তাহলে বলো তো ভাই, আলফা সি মানে আলফার সাথে, আলফা তো জাস্ট একটা সংখ্যা, আলফা কি বিয়োজন মাত্রা, মনে আছে? বিয়োজন মাত্রা যেটা, তাহলে এটাকে একটা সংখ্যা হিসেবে কাউন্ট করো। আলফা মোল হইলে আমরা কি বলবো? আলফা মোল/লিটার বলবো না? বুঝি? তার মানে কোনো একটা নর্মাল সংখ্যাকে ঘনমাত্রা দিয়ে গুণ করলে সেটাও একটা ঘনমাত্রা হয়ে যায়। হুম। তো দেখো আমরা কি করলাম, ওদের সবার ঘনমাত্রা বের করার ট্রাই করি, হ্যাঁ? তাহলে অবশিষ্ট ঘনমাত্রা ইকুয়াল টু, এটার কি লেখা যায়, 1 - আলফা সি, এটাকে লিখবো আলফা সি, এটাকেও লিখবো আলফা সি। সি দিয়ে গুণ করে আমরা ওদেরকে কিসে কনভার্ট করে নিলাম? ঘনমাত্রা কনভার্ট করে নিলাম, হ্যাঁ? সি মনে করো ওদের আদি ঘনমাত্রা, বুঝছো তো? মানে শুরুতে ছিল এত, এখন শেষে আছে এতটুকু, এরকম আদি ঘনমাত্রা। তাহলে বলো তো ভাইয়া, আমাদের কে সিটা কত হবে? কে সি মানে কে এ হবে এখানে, কারণ এখানে তো ওই যে এ দিয়ে আমরা চিন্তা করতেছি, হ্যাঁ, এ দিয়ে চিন্তা করতেছি, এসিড যেহেতু। তাহলে কি হবে দেখো তো, আলফা সি ইন্টু আলফা সি ডিভাইড বাই 1 - আলফা সি। তাহলে সি সি একটা কেটে দাও, তাহলে আলফা স্কোয়ার সি ডিভাইড বাই 1 - আলফা। আচ্ছা, তোমাদের একটা মজার জিনিস জিজ্ঞেস করি। ধরো তোমরা সবাই, হ্যাঁ, ক্যালকুলেটর হাতে রাখো, ধরো আলফার মান হচ্ছে 10⁻⁻12, তাহলে 1 - আলফা কত আসে? ক্যালকুলেটর হিসাব করে বলো তো। 1 - আলফা কত আসে? আচ্ছা, 1ই আসবে, তাই তো? কারণ 1 ইজ গ্রেটার দেন আলফা, এই কারণে। আবার আলফা স্কোয়ার কত আসে একটু দেখো তো ক্যালকুলেটরে, খেয়াল করো তো আলফা স্কোয়ার কত আসে? 10⁻⁻24 আসে কিন্তু। আচ্ছা, তার মানে বুঝতে পারছো যে, সুতরাং দুর্বলদের জন্য, দুর্বলদের জন্য আমরা 1 - আলফাকে 1 লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমার কে এটা কি হবে? আলফা স্কোয়ার সি। তখন আমার কে এটা কি হবে? আলফা স্কোয়ার সি। আচ্ছা, তখন অনেক বকবক করছি, হ্যাঁ, তোমরা 1 মিনিট পুরোটা মনোযোগ দিয়ে দেখো, তারপর ভাই আবার পুরোটা ব্যাখ্যা করতেছি, ওকে? পুরোটা দেখো, মনোযোগ দিয়ে পুরোটা দেখো। তোমরা পুরোটা দেখো, তারপর তোমাদেরকে বলতেছি।
আচ্ছা, ওকে, তাহলে এবার পুরোটা একবার বলি, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনো। আমি একটা দুর্বল কিছু একটা নিলাম, ওইটার আলফা আর এক্স কে সমান ধরে নিছি কেন? ওই যে এর মান যেহেতু 1। তাহলে একটু খেয়াল করে দেখো, দুর্বল মানে কি? তারা সহজে বিয়োজিত হয় না, তার মানে তাদের আলফার মান শূন্যের কাছাকাছি, যে এরকম অনেক ছোট একটা মান। তো এদেরকে ঘনমাত্রা কনভার্ট করে কিভাবে? এদের সাথে ঘনমাত্রা গুণ করে দিলেই ঘনমাত্রা কনভার্ট হয়ে যায়। মূল সংখ্যাকে ঘনমাত্রার সাথে গুণ দিলেই ঘনমাত্রা হয়ে যায়। তো তারপর দেখো, আমরা কে এ বের করলাম, মানে ওই যে কে সি আর কে এ সমান কেন? কারণ এটা এসিডেরটা না, এই জন্য। তাহলে দেখো, ওই যে উৎপাদ বাই বিক্রিয়ক করলাম। এখন দুর্বলদের জন্য আমরা আবার কি জানি? 1 - আলফাকে 1 ধরা যায়। হ্যাঁ, তার মানে আলফাটাকে ইগনোর করা যায়, কিন্তু আলফা স্কোয়ারকে ইগনোর করা গেছে? যায় নাই কিন্তু, এটার একটা মান আছে। তো এই জন্য দেখো, কে এর মান হচ্ছে আলফা স্কোয়ার সি। ওকে, এইটুকু পর্যন্ত আপাতত রাখলাম। পরের পৃষ্ঠায় আসো। পরের পৃষ্ঠায় আমি সেম কাজ করব, একটা দুর্বল ক্ষারের জন্য করব। এখন কথা হচ্ছে, দুর্বল ক্ষার কারা? এটাও লিখে দিই। দুর্বল ক্ষার হচ্ছে মূলকের ক্ষার। মূলকের ক্ষার, মূলক মানে যে যে অ্যামোনিয়াম ট্যামোনিয়াম, এইসব মূলকের ক্ষারগুলো হচ্ছে দুর্বল। তাহলে দুর্বল ক্ষার হইলেও ভাইয়া সেম কাহিনী হবে না? বলো তো একটু চ্যাট বক্সে। মানে মনে করো, শুরুতে এটা থাকবে 1, এটা থাকবে 0, এটা থাকবে 0। আবার এ যেহেতু 1, তাহলে আলফা আর এক্স সমান। হুম, একটু চ্যাট বক্সে লেখো তো, বুঝো তো মানে এটা কেমন করে হবে? তাহলে ক্ষয় হবে কতটুকু? যে -x, তার মানে মাইনাস আলফা, এটা প্লাস এক্স, এটা প্লাস এক্স, এটা তাহলে প্লাস আলফা, এটা প্লাস আলফা। তাহলে অবশিষ্ট আছে কতটুক? তাহলে 1 - আলফা, আলফা আলফা। তাহলে অবশিষ্ট ঘনমাত্রা, তাহলে ওই যে মনে আছে সি দিয়ে গুণ করছিলাম, 1 - আলফা সি, আলফা সি, আলফা সি। ঠিক তেমনি এটার জন্য কে সি যদি বের করি, মানে কে বি, যেহেতু এটা ক্ষার, তাহলে আলফা সি ইন্টু আলফা সি ডিভাইড বাই 1 - আলফা সি, সি সি কাটা, তাহলে আলফা স্কোয়ার সি বাই 1 - আলফা। তো দুর্বলদের জন্য আমরা কি জানি? দুর্বলদের জন্য 1 - আলফাকে 1 ধরা যায়, সুতরাং কে বি ইকুয়াল টু কি লেখা যায়? আলফা স্কোয়ার সি। এটুকু পর্যন্ত সবাই বুঝছি? বলো, এটুকু পর্যন্ত সবাই বুঝছি নাকি আমরা? একটু চ্যাট বক্সে জানো। এটুকু পর্যন্ত বুঝলে আমাদের মোটামুটি কাজ শেষ। ওকে, আচ্ছা, গুড, এটুকু পর্যন্ত আমরা বুঝছি। আচ্ছা, তাহলে হ্যাঁ, দুইটাই কিন্তু সেম অ্যাকচুয়ালি। দেখো, একটা আমরা কি পড়লাম? দুর্বল অম্লের জন্য আমরা কি পড়লাম ভাইয়া? কে এ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। হ্যাঁ, আচ্ছা, আরেকবার বলতেছি, একটা মিনিট দাঁড়াও। দুর্বল ক্ষারের জন্য আমরা কি পড়লাম? কে বি ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। আচ্ছা, দাঁড়াও একটু শুরু থেকে আবার আসি। দেখো, এখানে আমরা এক্স, তো দেখো এটা একটা ছিল, এটা তো এক্স পরিমাণ ক্ষয় হবে, ওরা এক্স পরিমাণ জমা হবে। আর এক্স আর আলফা সমান কখন হয়? যখন আদি মোলের মান কত হয়? 1। দেখো, এখানে আদি মোলের মান কিন্তু 1। এবার বুঝছো এক্স আর আলফা সমান কেন হয়েছে? সিম্পল। আর সি দিয়ে গুণ করছি কেন? ঘনমাত্রা দিয়ে গুণ করে ওদেরকে ঘনমাত্রা কনভার্ট করে নিছি। কারণ কি, দেখো, কোনো কিছুকে সি দিয়ে গুণ করলে ঘনমাত্রা হয়ে যায়। ঠিক আছে, আশা করি নীলা বুঝতে পারছো, ধ্রুব বুঝছো, গুড। আচ্ছা, ঠিক তেমনি এই যে ক্ষারের ক্ষেত্রেও সেম করছি। তাহলে দেখো, এই দুইটার ক্ষেত্রেই আমরা তাহলে একটা কমন কথা লিখতে পারবো না ভাইয়া? দেখো তো, তাহলে আলফা, এই যে বিয়োজন মাত্রা, ইকুয়াল টু কি লেখা যায়? √ কে বাই সি, তাই না? এখানে কে এও হইতে পারে, অর কে বিও হইতে পারে, হইতে পারে না? আচ্ছা, এখন খেয়াল করো, কে এ আর কে বি তো ধ্রুবক ভাইয়া, তাই না? না, সব এসিটার বেজ না, মানে আমরা হচ্ছে ইয়ার জন্য নিচ্ছি ভাইয়া, বুঝছো, দুর্বলের জন্য আদিমল 1 ধরে নিচ্ছি, বুঝছো আরাপ? এই, এটা তো ধ্রুবক। তো ধ্রুবক সরাইলে কি আসে? সমানুপাতিক চিহ্ন আসে না? আচ্ছা, ইনফিনিট হয়ে গেছে। সমানুপাতিক 1/√c, এরকম কি আসে? দেখো তো, এখান থেকে বা এখান থেকে এটা আসে না? মানে ধ্রুবকটা উঠাইলে সমানুপাতিক চিহ্ন আসে, এটা কি আমরা সবাই বুঝি? একটু চ্যাট বক্সে লেখো তো আগে, ধ্রুবক সরাইলে সমানুপাতিক চিহ্ন আসে কিনা। গুড, এটা তাহলে আমরা সবাই বুঝি আল্লাহর রহমতে, ভেরি গুড। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা কি বলতে পারি? দেখো তো, কোনো একটা দুর্বল, এটা এটা কাদের জন্য? দেখো তো, কোনো একটি দুর্বল অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রা, খেয়াল করো, কোনো একটা ক্ষারের বা এসিডের, তারা কেমন? অবশ্যই দুর্বল। তাহলে কোনো একটি দুর্বল অম্ল বা ক্ষারের, লিখে দিই, দুর্বল অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রা তার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক।
ব্যাপারটা বুঝছি, আবার বলি। কোনো একটি দুর্বল অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রা এর ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? হ্যাঁ, এক্স্যাক্টলি অতন, এখানে সরাইছি। তাহলে বলো, কোন একটি দুর্বল অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রা তাদের ঘনমাত্রার বর্গমূলের সমানুপাতিক। হ্যাঁ, আচ্ছা, তাপমাত্রাটা ফিক্স রাখো। হ্যাঁ, তাপমাত্রা ফিক্সড। ওকে, তাহলে সবাই খাতায় লিখে ফেলো। নির্দিষ্ট তাপমাত্রা, এটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। ওকে, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তাহলে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র শুধুমাত্র কাদের জন্য খাটে? দুর্বলদের জন্য খাটে। তাহলে এটা কি হবে? নির্দিষ্ট তাপমাত্রায় দুর্বল অম্ল ও ক্ষারের বিয়োজন মাত্রা এদের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। লিখছো তোমরা? সবাই লিখে ফেলো গুড গুড করে। আচ্ছা, নির্দিষ্ট তাপমাত্রায় দুর্বল অম্ল ও ক্ষারের ঘনমাত্রা তাদের বিয়োজন মাত্রা তাদের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। সবাই লিখে ফেলছি? লেখা হইলে ডি দিও। হ্যাঁ, চ্যাট বক্সে একটু ডি দিও। চ্যাট বক্সে ডি দিও। লঘুকরণ মানে হচ্ছে আসলে দুর্বলদের জন্য এই সূত্রটা, আর কিচ্ছুই না। বুঝছো তো? দুর্বলদের জন্য এই সূত্র। তাহলে আরেকবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় দুর্বল অম্ল ও ক্ষারের বিয়োজন মাত্রা এদের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, ক্লিয়ার? গুড, ভেরি গুড। তাহলে আশা করি জিনিসগুলো আপনারা ধরতে পারছেন। এটা হচ্ছে ছোট্টখাট্ট ব্যাপার স্যাপার, সামারি গেল। আচ্ছা, তো চলেন এবার হচ্ছে আমরা একটা জিনিস পড়ি। দেখেন, একটা পোল আছে, মৃদু অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রা নির্ভর করে। দেখি তো এটা আপনার একটু কনসেপচুয়ালি চিন্তা করে অ্যান্সার দেন তো। মৃদু অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রা ডিপেন্ড করে কিসের কিসের উপর বলেন তো? ওখানে কি কি আছে একটু চিন্তা করেন। হ্যাঁ, কি কি হইতে পারে, এটা একটু কনসেপচুয়াল একটা ব্যাপার। আচ্ছা, এটা তো একটা প্যাচ লাগার কথা আছে, ঠান্ডা মাথায় চিন্তা করো। হ্যাঁ, আচ্ছা, পোলটা আমি 1 মিনিট রাখবো, তোমরা আনসার দাও ভাইয়ারা। হ্যাঁ, লক্ষ্মী বাচ্চারা আনসার দাও, ঠিক মতো দিও, বুঝে শুনে দিও। আচ্ছা, তাহলে ওকে, তাহলে এখন অফ করে দিব আর 5 সেকেন্ড। একটা হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল, বাট এখন হচ্ছে মোটামুটি একটা গ্রুপ জয় হচ্ছে। ওকে, তো মোটামুটি দেখো বি জয় হয়েছে, বুঝছো? তো তোমাদের দেখাই, আসলে খেয়াল করো, আমরা কি জানি? বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু কি রুট ওভার কে এ বাই সি। সূত্রে আমরা কি পড়ছি? তাপমাত্রা ফিক্সড, কে এ ফিক্সড, হ্যাঁ, সি ডিপেন্ড। তাহলে খেয়াল করো, আসলে তিনজনের উপরে ডিপেন্ড করতেছে না রে ভাইয়া? বুঝো, তিনজনের উপরে যে ডিপেন্ড করতেছে, বিয়োজন ধ্রুবকের উপরও ডিপেন্ড করে, সংশ্লিষ্ট অম্লক্ষারের ঘনমাত্রার উপরও ডিপেন্ড করে, তাপমাত্রার উপরও ডিপেন্ড করে। আমরা তো দুইটারে ধইরা নিছি, কিন্তু আসলে তিনটার উপরে ডিপেন্ড করতেছে না। তাহলে অ্যান্সার কি হবে? সবগুলা সঠিক। এবার বলো, ডস খায় গেছো না? বুঝছো ব্যাপারটা? মানে জিনিসটা আসলে সবগুলোর উপরে ডিপেন্ড করবে। ওকে, কিন্তু আমরা শুধু দুইটাকে ফিক্সড রেখে একটার সাপেক্ষে তুলনা করাই। ওকে, আমরা দুইটাকে ফিক্সড রেখে একটা সাপেক্ষে তুলনা করাই। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আশা করি বুঝছি। তাহলে চলো আরেকবার রিক্যাপ করি। ঠিক আছে, আরেকবার রিক্যাপ করি। তো হ্যাঁ, এরপর একটা ম্যাথ করব। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, একটা ডজ দিয়ে দিছি। তো দেখো, দেখো ফার্স্টে আমরা কি বললাম মনে আছে? একটা এসিড ভাঙলে কি হয়, ওটাকে কেসি বলতাম, লিখছি কে এ। ক্ষার ভাঙলে কি হয়, ওটাকে কেসি লিখতাম, লিখছি কে বি। তারপর দুইটা গুণ করছি, দুইটা গুণ করে কে পাইছি? কে ডাব্লিউ। কে ডাব্লিউ এর মান হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রার জন্য নির্দিষ্ট। হ্যাঁ, তারপর সেখান থেকে আমরা ওই যে একটা সমীকরণ বের করছি পি দিয়ে, হ্যাঁ, ওই যে পিএইচ এর মতো। তারপর কি করলাম ভাইয়া? ওই যে কে এ থেকে কে বি এর মান বের করলাম, ওই যে সূত্র দিয়ে কে ইন্টু কে বি ইকুয়াল টু কে ডাব্লিউ বের করে। দেন হচ্ছে আমরা এই যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা শিখলাম, যেটা কাদের জন্য? শুধুমাত্র দুর্বলদের জন্য, যারা সহজে বিয়োজিত হয় না। তো ওদের জন্য কি? নির্দিষ্ট তাপমাত্রায়, এই যে দেখো তাপমাত্রার উপর ডিপেন্ড করে, দুর্বল অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রা তাদের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, কারণ আমরা ওই যে কে কে বি কে ধ্রুবক ধরে বাদ দিয়ে দিছিলাম। হ্যাঁ, তাহলে তিনটার উপরে ডিপেন্ড করে, তাহলে অ্যান্সার সবগুলোই হবে। আচ্ছা, এইটুক পর্যন্ত আমরা ইনশাল্লাহ যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমরা জিনিসটা পারবো না বলো তো সবাই? ইনশাল্লাহ
এইটুক পর্যন্ত যেখান থেকে আসুক না কেন। আচ্ছা ইনশাল্লাহ তাহলে পারবো। আচ্ছা ওকে, তাহলে এবার আসি এই ম্যাথটা, চলেন এই ম্যাথটা করে ফেলি আমরা। দেখো ভাইয়া কি লিখছে, হ্যাঁ, নির্দিষ্ট বিক্রিয়া কে এ ফিক্সড, তাপমাত্রাও কিন্তু ফিক্সড, বুঝছো সোমা, দুইটাই কিন্তু ফিক্সড। এই কারণে ওই সূত্রটা আসছে। দেখো তাপমাত্রা ইথানোয়িক অ্যাসিডের কে এ দেওয়া আছে, কে এ দেওয়া আছে হচ্ছে 1.7 ইন্টু 10⁻⁵ মোল পার লিটার। উক্ত অ্যাসিডের ঘনমাত্রা এত হলে পিএইচ বের করো। আচ্ছা এখন একটা মজার জিনিস দেখাই, তোমাদের কি মনে আছে ভাইয়া, এই যে খেয়াল করো, অ্যাসিড নিলাম একটা অ্যাসিড, অ্যাসিডের ঘনমাত্রা কত আসছিল দেখছো, কত আসছিল খেয়াল করছো, অ্যাসিডের ঘনমাত্রা আলফা সি। খেয়াল করে কিন্তু অ্যাসিডের ঘনমাত্রা কত আসছিল, আলফা সি। আচ্ছা এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবা যে এইচ এর ঘনমাত্রা কিন্তু আসলে আলফা সি। প্রশ্নে কি দেওয়া আছে, কে এ দেওয়া আছে আর অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে সি 0.1 মোলার, 0.1 মোল পার লিটার। ঠিক আছে, খেয়াল করো এই দুইটা জিনিস দেওয়া আছে। তাহলে ভাইয়া চলো একটা জিনিস পড়ি, আলফা ইকুয়াল টু আবার আমরা কি জানি বলতো, রুট ওভার কে এ বাই সি না? তাহলে এটাকে সুন্দর করে এইভাবে লেখা যায় না, রুট ওভার কে ইন্টু সি। বুঝি এই যে এইটুক পার্টটা বুঝি কিভাবে করছি, কারণ আমরা কি জানি কে এ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, সুতরাং আলফা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কে এ বাই সি। তাহলে দেখো শুধুমাত্র মানগুলো বসাই দিয়ে হিসাবটা করছি। ওকে, তাহলে দেখো সুতরাং এইচ প্লাস ইকুয়াল টু কি হবে, রুট ওভার কে এ ইন্টু সি, আর পিএইচ ইকুয়াল টু কি, মাইনাস লগ অফ এইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ আলফা সি হবে, অথবা মাইনাস লগ অফ রুট ওভার কে এ ইন্টু সি হবে। তাহলে লক্ষ্মী বাচ্চারা করে ফেলেন তো জিনিসটা, সবাই করেন, কুইক কুইক। ওকে, রুট ওভার কে এ ইন্টু সি, আমিও করি তোমাদের সাথে। আচ্ছা অ্যান্সার আসে 2.885, হ্যাঁ 2.885। ফাতেমা এই যে এইভাবে যে এই সূত্রটা দেখো, এই যে এই সূত্র থেকেই তো আসছে, হ্যাঁ বুঝছো, এই সূত্র থেকে আসছে। হুম, দেখো সম্পূর্ণ মিলছে না, গুড। সিসি কাটা যায় না তো ভাইয়া, এটা তো রুট রুট রুট, এই সব খাই ফেলাইছি, দাঁড়ো 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 আমি করাই দিই। দেখো এটাকে কি লেখা যায়, রুট ওভার কে এ ডিভাইড বাই রুট ওভার সি ইন্টু, এটাকে লেখা যায় রুট ওভার সি ইন্টু রুট ওভার সি। তাহলে এটা কাটা, তাহলে থাকে কি রুট ওভার কে এ ইন্টু সি। এবার বুঝছি, এবার আশা করি বুঝতে পারছি মায়াবী, হ্যাঁ মায়াবী আশা করি এখন বুঝছি, তাই না? বলো তো মায়াবী আর কে আছে, ফাতেমা বুঝছি না ভাইয়ারা, ফাতেমা বুঝছি, ফাতেমা রেসপন্স দিয়ে বাইরে। আচ্ছা গুড, তো বাকিদের তাহলে আশা করি হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা তাহলে বলেন, আমরা কিউপি কিউসি পড়লাম, আমরা কেপি কেসি পড়লাম, আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র পড়লাম, আমরা পিএইচ এর কিছু অংশ পড়লাম, মোটামুটি অনুবন্ধী অম্লক্ষার পড়লাম, অম্লক্ষারের মতবাদ পড়লাম, বিশাল জিনিসপত্র পড়লাম। ইনশাল্লাহ পারবো না আমরা ভাইয়া এই টপিকগুলো থেকে, যদি বাসায় আরেকটা বার কষ্ট করে একটু রিডিং পড়ি, বলেন তো? আচ্ছা আরেকটা বার কষ্ট করে রিডিং পড়লে কিন্তু ইনশাল্লাহ আমরা পারবো, হ্যাঁ। আচ্ছা এই তো, তাহলে দেখেন আমাদের ক্লাস আজকে এইখানেই শেষ, কত সুন্দর করে সবকিছু সুন্দর মতো সমাপ্ত হয়ে গেছে, দেখছেন? তো এখন হচ্ছে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, ভাইয়া হচ্ছে হ্যান্ড রেজ নিব, হ্যান্ড রেজটা অপশন অন করে দিছি। কেউ যদি কোনো প্রশ্ন করতে চাও, আচ্ছা ইশতিয়াক, হ্যাঁ ইশতিয়াক ভাইয়া কি খবর, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, বলো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, একটু পানির আয়নিক গুণফলের যে প্রথম পেজটা আছে ওখানে একটু কষ্ট করে যাবেন, ওখানে আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা হ্যাঁ অবশ্যই যাচ্ছি, এক মিনিট। পানির এটা, হ্যাঁ না ভাইয়া, তার আগেরটা। টার্গেটটা এটা, হ্যাঁ হ্যাঁ, এখানে ভাইয়া। তো হ্যাঁ ভাই বলো। এখানে, হ্যাঁ এখানে আমার প্রশ্নটা এই জায়গায় যে আপনি যখন কে ইন্টু কেবি করলেন, হুম তারপরে হাইড্রোনিয়াম আয়নের যে ঘনমাত্রাটা লিখলেন, এইচ হুম থ্রি ও প্লাস এর ঘনমাত্রাটা, হুম এটা ইকুয়ালস টু আপনি লিখলেন সরাসরি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর কি বলে পানির ঘনমাত্রা। হুম হুম। তো ভাই এটা কি এখানে কিছু ভাগ হওয়া উচিত ছিল না, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর পানি ঘনমাত্রা গুণফলের সাথে?
কারণ না 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 এই না, আমি হচ্ছে ডিরেক্টলি এটাকে সাবস্টিটিউট করছি, কারণ ওইটা একটা আয়ন, একটা আয়নের বদলে আরেকটা আয়নকে ডিরেক্টলি গুণ আকারে লেখা যায়। ইভেন তোমরা চাইলে পানিটাও না লিখতে পারো, কারণ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান না। বুঝছো তো, মানে মানে যেহেতু তারা এক এক করে আছে। হ্যাঁ ও এক এক করে থাকলে তো হ্যাঁ, অবশ্যই হলো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওইটাই ওইটাই হয়েছে এখানে ভাইয়া, বুঝছো? ও মানে আয়ন থাকলে সরাসরি লেখা যায় যদি হ্যাঁ তাদের অনুপাতগুলো একই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুপাতগুলো একই থাকে, তখন ওই অনুযায়ী লেখা যায়। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে আসসালামু ভাইয়া, আলাইকুম। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর কে আছে? কিয়াফাত। কিয়াফাত ভাইয়া, কি খবর, কেমন আছো? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি খবর, কেমন আছো ভাইয়া? ভালো জি ভাইয়া। ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আমার একটু মানে আমার বিগত কিছুদিনের মানে ক্লাস মিস গেছে কেমিস্ট্রি, হুম যার কারণে হুম। ভাইয়া প্রথম দিকে আর যে এইমাত্র ইস্তিয়াক যে কোশ্চেনটা করলো ভাইয়া, এইটা কি ছিল মানে এটা আমি বুঝিনি ভালো। এটা হচ্ছে তোমার তাহলে আগে ভিডিওগুলো একটু দেখতে হবে রে ভাইয়া। ভিডিওগুলো যদি না দেখো তাহলে জিনিসগুলো আসলে বুঝবা না। হ্যাঁ, একটু যদি ভিডিওগুলো আগে দেখে তারপরে লেকচারটা দেখো, তাহলে আশা করি আরো ভালো মতো বুঝবা। হ্যাঁ, কারণ অনেক বড় বড় টপিক কভার হয়েছে, তো ওটা আসলে সামারি করাটা একটু পসিবল না। হ্যাঁ এই ইস্তিয়াকের কোশ্চেনটা যেটা ছিল ওইটাই। হ্যাঁ, ওইটা তো এই যে মাত্র বললাম যে হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা আর হাইড্রোজেনের ঘনমাত্রা সমান ধরা যায়, কারণ তাদের অনুপাত সমান। এই কারণে হ্যাঁ, হাইড্রোনিয়াম আয়ন থেকে একটা হাইড্রোজেন বের হয়, তার মানে তারার এক এক অনুপাত। তার মানে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা যদি এক হয়, হাইড্রোজেনের ঘনমাত্রা একই হবে, এই আর কি। হুম। ওকে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। একটু ভিডিওগুলো দেখো। হ্যাঁ, আচ্ছা, এরপর কে আছে? সুমা। হ্যালো সুমা ভাইয়া, কি খবর, কেমন আছো? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া, বলো ভাইয়া। জি ভাইয়া, যে অম্লক্ষারের যে মতবাদ আছে না, ওখানে যে ওখানে ওই পেজে একটু যান। ওখানে ভাইয়া উপরের দোনোটার মধ্যে পার্থক্য কি, আমি সেটাই তো বুঝে পেলাম, মানে 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 দোনোটাই তো একজন এইচ আর ওইচ দিয়ে তুলনা করছে, আর একজন শুধু এইচ দিয়ে তুলনা করছে, এই আর কি, আর কোনো মানে পার্থক্য শুধু এইচ দিয়ে তুলনা করলে মানে এখানে নেই। হ্যাঁ, কি আলাদা করে কি বুঝাইতেছেন, বুঝলাম না, মানে এটা আবার একটু মানে বলবেন মানে অনেক সময় কোনো কোনো জিনিসে লাউডিটা। ওএইচ থাকে না। হ্যাঁ বলতেছি, অনেক সময় কোনো কোনো জিনিসে ওএইচ থাকে না। তো ওএইচ না থাকলেও সেটা ক্ষার কিভাবে হয়, সেটা যেমন একটা ক্লোরিন, ক্লোরিন ক্ষার, এটা কেমনে বুঝবা? ওএইচ আছে এটাতে, নাই তো। নাই। তো এটাতে একটা এইচ নেয়, তাই না, সেই সেন্সে। হ্যাঁ, সেই তুলনায় এটা হচ্ছে একটা ক্ষার। বুঝতে হুম, পারছি, হ্যাঁ এই ভাইয়া, আর এবার কি। বুঝে আচ্ছা গেছি। আর একটা আচ্ছা, ভাইয়া যে সেকেন্ড মানে ফার্স্ট থেকে সেকেন্ড স্লাইড একটু যাবেন? ফার্স্ট থেকে সেকেন্ড। আচ্ছা হ্যাঁ, এক মিনিট দাঁড়াও। ভাইয়া মানে এই যে কিউ যে পড়ালেন না যে কিউ, হুম 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 হ্যাঁ হ্যাঁ, হুম। এই যে এখানে ভাইয়া যে এখানে হচ্ছে যে আসলে আমরা তো মানে কি যদি সংক্ষিপ্ত যদি করি যে কে, আমরা যে মানে সেকেন্ড চ্যাপ্টার যে পড়ছি যে কে সি বা কে কে আইপি বা কে, এটা যে পড়ছি এখানে তো আমরা তো বুঝছি যে হচ্ছে কে আইপি দিয়ে হচ্ছে মানে কি হচ্ছে আয়নিক গুণফল বুঝায়, তাহলে এখানে কিউ মানে কিউ পি বা কিউ সি দিয়ে মেনলি কি বুঝাইতেছে আর কি, এটা মানে? এটাও একটা বিক্রিয়ার ধ্রুবক, যেটা আদি অবস্থার জন্য প্রযোজ্য। ও, হুম। বুঝতে এই, পারছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। তাহলে হ্যাঁ হচ্ছে ভাইয়া যে হুম, তাহলে হচ্ছে যে এই যে আমরা হচ্ছে আগে হচ্ছে যে এখানে যদি এই যে উৎপাদ যদি শূন্য থাকে, হ্যাঁ, হুম। তখন তো আমরা হচ্ছে যে লাস্টে শূন্য ওটা শূন্য ধরার ধরে নিই। দরকারই না, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ, ধরা তাহলে কিউ দরকারই নেই, জিরো কিন্তু হয়ে হচ্ছে যায়। যে হ্যাঁ, যে আবার যে দেখলাম হচ্ছে যে আবার যদি থাকে তাহলে হচ্ছে যে ওয়ান ওয়ান আমরা ধরে নিই না। হুম তাহলে হুম। ভাইয়া এটা কি সাম্য অবস্থার জন্য যখন আমরা ওয়ান ওয়ান ধরি হ্যাঁ মানে? হ্যাঁ 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 হ্যাঁ, ও, সাম্যাবস্থার জন্য। গুড, হ্যাঁ, গুড, ভেরি এবার গুড। হচ্ছে ক্লিয়ার। আরেকটা ভাইয়া হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে কোশ্চেন ছিল। বলো বলো। হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টার থেকে কোশ্চেন ছিল যে ভাইয়া যে আমরা হচ্ছে যখন হচ্ছে দ্রাব্যতার গুণফল যখন আমরা হিসাব করি বা করি, হুম তখন হচ্ছে সংজ্ঞায় লেখা আছে যে হচ্ছে যে সংজ্ঞায় লেখা ছিল যে স- স্বল্প দ্রবণীয় মানে হচ্ছে স্বল্প দ্রবণীয় হচ্ছে লবণের কথা বলা আছে। তো হুম। এখানে আমরা স্বল্প দ্রবণীয় কেন আমরা হিসাব করি আর কি, মানে কেন স্বল্প দ্রবণীয় শুধু? পুরোপুরি দ্রবণ হয়ে গেলে ওটা তো আর হিসাব করতেই পারবা না, কারণ ওটা তো দ্রবণে মিশেই গেছে। অল্প একটু ও, দ্রবণে মিশলে তো বাকিগুলো হিসাব করা যায়, ওইটা আর কি। ও, হ্যাঁ, এবার বুঝছি। আর হচ্ছে ভাইয়া যে আর সময়ায়ন প্রভাবে হচ্ছে যে দুর্বল তড়িৎ বিশ্লেষণ কেন হচ্ছে করা হয়? ওই যে সেম কাহিনী, দুর্বল হইলে তো সহজে ভাঙবে না, সবল হইলে তো পুরোপুরি ভেঙে যাবে, তখন তো আর সমান প্রভাবই থাকবে না। ও, এবার হচ্ছে হুম। বুঝছি, হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ, আর কোনো আচ্ছা, প্রশ্ন গুড, নেই। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এরপর কি আছে? নীলা। নীলা, কি খবর ভাইয়া, কেমন আছো? জি ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম আপনি আসসালাম। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, বলো ভাইয়া।
পানির আয়নিক গুণফলটার ওইটা যে স্লাইডটা আছে একটু দেখান দেখি ওখানে। এক মিনিট, এটা না পরেরটা? জি জি ভাই, এটা হ্যাঁ বলো। ভাই এখানে যে এই যে কে কে আর কেবি গুণ করলাম না, গুণ করে উপরে হাইড্রোজেন আয়ন আর ওএইচ আয়ন আছে, ওই দুইটা যদি আমরা একসাথে গুণ করে দিয়ে পানি করি তাহলে তো নিচের পানি উপরের পানি কাটা যায় না? না ওইটা কাটা যায় তো, কিন্তু এটা তো ডিরেক্ট একটা র ফরম্যাট চলে আসছে না পানির আয়নিক গুণফলের জন্য। দুইটা আয়নকে কি একটা দিয়ে মানে কাটাকাটি করা যায়? মানে দুইটা আয়নকে একটা মূল দিয়ে, মনে করো তোমার কাছে ক্যালসিয়াম আয়ন আছে আর ক্লোরাইড আয়ন আছে, আর এক পাশে আছে ক্যালসিয়াম ক্লোরাইড, দুইটা কি সেম জিনিস? একটা হচ্ছে দ্রবীভূত হওয়া আর একটা হচ্ছে অবস্থা থাকা, সলিড অবস্থায় থাকা, বুঝছো? জি ভাইয়া। হুম। আর ভাই হচ্ছে SF6 এটা কিভাবে ক্ষার হচ্ছে ওইটা একটু বলেন। কোনটা? SF6 মানে সালফার SF6। হ্যাঁ, ওইটা দেখো সালফার আর ফ্লোরিনের সাথে কয়টা বন্ধন আছে? 6টা না? 6টা, হ্যাঁ। তাহলে কয়টা হলো, ইলেকট্রন হলো 12টা না? 12টা, দুইটা যে অবশিষ্ট থাকতেছে ওইটার জন্য। না, মানে প্রতিটা সালফার এক একটা ফ্লোরিনের সাথে 2টা করে ইলেকট্রনের মাধ্যমে বন্ধন করতেছে না? হ্যাঁ। তাইলে টোটাল ইলেকট্রন কয়টা হলো? 12টা না? তাহলে হ্যাঁ, অষ্টকের 12টা। বেশি হলো না, এই কারণে আর কি। জি ভাইয়া। আচ্ছা ভাই। ওকে ভাইয়া, ঠিক আসসালামু আছে, আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে সবাই, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ রোজন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর স্টুডেন্ট তোমাদের যদি কোনো উদ্ভাস রিলেটেড কোশ্চেন থাকে সেক্ষেত্রে চ্যাট বক্সে লিখতে পারো, আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা কি আপা, তুমি অনেক কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ ভাইয়া বলো। আমাদের গতকাল তো আমাদের থার্ড পর্বের গণিতের লাস্ট ক্লাস হয়েছে গতকাল। হ্যাঁ 23। তো এখন গতকালের লাস্ট ক্লাসে করার পরে যেটা দেখলাম, যদি সমস্যা হয় তো সেই সমস্যাটা আমরা কখন শেয়ার করব? কোন সমস্যা? গতকালের আপনার গণিত ক্লাস। হ্যাঁ কি আপা, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না ভাইয়া। আচ্ছা আমি শোনো, তোমার কোশ্চেনটা তো বুঝতে পারছি, মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার হায়ার ম্যাথ 23 যে ক্লাসটা হয়েছে এরপরে তো আমাদের আর কোনো ক্লাস নাই, তো এখন যদি তোমার ওখানে কোনো ওই টপিকসে কোনো সমস্যা থাকে তাহলে কি করবা, এটাই তো তোমার কোশ্চেন, তাই না? আচ্ছা সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে ভিডিওটা তুমি বারবার তো রিপ্লে দেখতে পাচ্ছ, তো তোমার তো সমস্যা থাকার কথা না, কারণ ওই রিলেটেড যে কোশ্চেন গুলো আছে তুমি যেগুলো প্র্যাকটিস করবা, তোমার যদি সেখানে সমস্যা হয় তো এই ভিডিওটা তুমি আরেকবার দেখে নিবা যে আসলে কোথায় কি হয়েছে বা কিভাবে করা হয়েছে। যেমন 7 পয়েন্ট আমাদের 7 করাইছে, তো 7.7 এর অন্য আর একটা অঙ্ক যেটা মনে করেন আপনার শেষ করানো ওই রিলেটেড ওই ইউনিটের ভিতরেই আছে, তাহলে সেইটার ক্ষেত্রে মনে করেন কি করতে পারি? তুমি হচ্ছে ওখান থেকে কি কোনো কোশ্চেন করছিলা ওই রিলেটেড, হ্যান্ড রাইজ করছিলা? তখন তো ওইটা পাইনি, যখন ক্লাস শেষ হওয়ার পরে আচ্ছা শোনো, একটা টপিক যখন পড়ানো হয় আমরা সিলেবাসটা কিন্তু অনেক আগে দিয়ে দিই, তো তোমরা হচ্ছে তুমি তো বুঝতে পারতেছো যে আমাকে নেক্সট উইকে আমার হচ্ছে ম্যাথ কি ক্লাস হবে, কি টপিকস এর উপরে হবে, তুমি ওইটা একটু বাসায় একটু হালকা দেখলা, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ওখানে তো সিলেবাসেও দেওয়া থাকে কি কি টপিকস আমরা পড়বো, বাইরে যদি তোমার কোনো কোয়েরি থাকে সেক্ষেত্রে তুমি হ্যান্ড রেজ করে কিন্তু ভাইদের সাথে বলতে পারো, আর যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে বারবার ভিডিওগুলো দেখবা। তো আমরা মেইন যে টপিকস গুলো এগুলো সবসময় রাখার চেষ্টা করি, তো তুমি ভিডিওগুলো দেখো, আর এরপরে তো আমাদের আবার ফোর্থ পর্ব শুরু হবে, যদিও কোনো কোশ্চেন তোমার থেকে থাকে। আমাদেরকে যেমন ফোর্থ পর্বতে আমরা যদি আমি তো ভাইয়া সরকারি বিজ্ঞান কলেজে আছি ভাই, ফার্মগেট ব্রাঞ্চে থেকে কি আমরা একাডেমিক কোচিংটা ফোর্থ পর্বতে যদি খোলে, স্কুল কলেজ যদি খুলে দেওয়া হয় তখন কি করতে পারবো? এখন এটা ডিপেন্ড করবে আসলে মানে ওই সময়ের উপরে, তো আমরা যখন ফোর্থ পর্ব শুরু করব তখন যদি এরকম কোনো ডিসিশন আসে যে আমরা ফিজিক্যালি করতে পারবো সেক্ষেত্রে ফিজিক্যালি তুমি করতে পারবা, কিন্তু অনলাইন এই কার্যক্রমটা এটা চালু থাকবে।
ও মানে আমাদের ব্রাঞ্চ খোলার পরে যদি ফিজিক্যালি মানে শুরু করতে চায় ভাইয়েরা, মানে ফিজিক্যালি হবে এবং অনলাইনটা এইভাবে চলতেই থাকবে, অনলাইনটা বন্ধ হবে না। ঠিক আছে? physically যখন ভাইয়া শুরু করব তখন যদি অনলাইন আমরা যেরকম যেহেতু আপনি মানে উদ্দেশ্যে আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় তোমার ওখানে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, তোমার কথাটা আসলে একটু কেটে কেটে আসতেছে। তো ফিজিক্যালি হচ্ছে আমাদের যখন হবে তখন হচ্ছে অনলাইনটাও চালু থাকবে, তোমার ইচ্ছা তুমি ফিজিক্যালিও করতে পারবে অথবা অনলাইনে করতে পারবে, যে কোনো একটা বেছে নিতে হবে তোমাকে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ আচ্ছা ভাইয়া। ভাই, ওকে ভাই, ধন্যবাদ অনেক। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো অথবা হ্যান্ড রাইজ যদি কেউ করতে চাও হ্যান্ড রাইজ করতে পারো। আচ্ছা নীলা, কি বলবো বলো। ওয়ালাইকুম আসসালাম। যখন আমরা ভিডিওগুলো দেখতেছি মানে প্রথম থেকে দেখতে হচ্ছে, স্কিপ করলে কোনো ইয়া নাই? স্কিপ বলতে তুমি তো টেনে টেনে এটা দেখতে পারো। মানে টেনে টেনে মানে ভাইয়া যে তুমি 10 সেকেন্ড কোনো ইয়া নাই? না না এখন ওইটা নাই, এখন আমাদের হচ্ছে জাস্ট পিডিএফটা তুমি ডাউনলোড করে দেখতে পারবা তোমার ইচ্ছা মতো, কিন্তু ভিডিওটা ওখানে রিপ্লে করে দেখতে হবে তোমার ওয়েবসাইট থেকে, ওখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে দেখতে হবে, এছাড়া আর আচ্ছা কোনো ওয়ে নাই। আচ্ছা, আসসালামু আচ্ছা, আর কোনো আলাইকুম। কোশ্চেন আছে? না না, ওকে ভাই, আচ্ছা আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো, আজকে ভিডিও ছিল, আল্লাহ হাফেজ।